সুপ্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, টেস্ট পেপার সলভে আমরা কথা দিয়েছিলাম তোমাদের জন্য। আমরা প্রতিদিন ক্লাসের উপরে ক্লাস রেখে তোমাদেরকে হচ্ছে এমন পড়াশোনার মধ্যে চাপের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই আমরা ডিউটি মার্কস, যাতে করে তোমরা আসলে দিন শেষে বুঝতে পারো যে না ভাই, আসলে টেস্ট পেপার সলভ হইলেও পরীক্ষার আগে কিন্তু আমি আসলে বিশেষ কিছু একটা পেয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ইংরেজি ক্লাসটা হবে, প্রথম ইংরেজি ক্লাস। ইংরেজি প্রথম পত্রে আজকে আমরা একটা টেস্ট পেপার সলভ করব এবং হচ্ছে কোন কলেজটা আজকে আমাদের জন্য আছে সেটাও বলে দিচ্ছি। তার আগে কারা কারা আমাদের সাথে যুক্ত আছো দ্রুত করে জানায় দাও, এবং যারা যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা আছো তাদের আমরা একটু অপেক্ষা করব, তারা যেন দ্রুত করে জয়েন হয়ে যায়। প্লাস আজকে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে, আজকের এই প্রথম ক্লাসটি আমরা সম্পূর্ণ ফেসবুকে ফ্রিতে ওপেন করে দিয়েছি। এটা শুধুমাত্র যারা আসলে এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগতেছো যে আসলে ভাই লাস্ট মোমেন্টে এই টেক্সট বুক, টেস্ট পেপার, গ্রামার, এটা ওটা এত কিছু রেখে কি করব না করব, তাদের জন্য একটা বিশেষ গাইডলাইন ক্লাস হিসেবে কিন্তু আমরা তোমাদের জন্য ওপেন রেখেছি। এছাড়া প্রতিদিন ক্লাসের একটা নির্দিষ্ট সময় কিন্তু আমাদের ফেসবুক লাইভে আমাদের পেইড ব্যাচের একটা অংশ ওপেন থাকবে, সেটা সমস্যা নেই, তবে আজকে পুরো ক্লাসটা ওপেন থাকবে। সো ফেসবুকে যারা যারা যুক্ত আছো আমি একটু দেখতে চাই, সবার কমেন্টস গুলো আমি পড়ছি, সমস্যা নাই। জাস্ট একটু আমাকে জানাও কাইন্ডলি কে কোন ব্যাচের, কে কোথা থেকে দেখতেছো, এবং আজকে তোমরা চাইলে গেজও করতে পারো আজকে আসলে আমরা কোন ইংরেজি প্রশ্নটা সলভ করব, তোমার নিজের এলাকার নাকি অন্য কোনো অন্য কোনো এলাকার, নাকি ঢাকা বোর্ড, নাকি এই বোর্ড ওই বোর্ড, এটাও বলতে পারো। কে কোথা থেকে আছো একটু জাস্ট আমি একটা মিনিট সময় নিব তোমাদের কাছ থেকে। এইটা কিসের ক্লাস? আপনি এইচএসসি 2026, এইটা হচ্ছে আপনার জন্যই ক্লাস, টেস্ট পেপার সলভ ক্লাস। আমরা একটা রমজান মাসে বিশেষ একটা অফারে মাত্র 100 টাকা একটা মানে সব, মানে এটা আসলে এটা বলার দরকার নাই, জাস্ট সবার জন্য একটা অলমোস্ট ওপেন একটা কোর্স লঞ্চ করেছি, টেস্ট পেপার সলভ ক্লাস। আমরা সেখানে মানে ইংরেজির সব মিলে 10টি ক্লাস করব। সেই 10টি ক্লাসের ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের জন্য। এবং যারা যারা এখনো জানো না, আজকেও কিন্তু ভর্তি হওয়ার মানে 200 টাকায় ভর্তি হওয়ার শেষ সুযোগ কিন্তু আজকেও আছে। তো তারা যারা এখনো একদম নতুন ভর্তি হও নাই, দ্রুত করে ভর্তি হয়ে যাও। এবং ইনশাল্লাহ আমাদের কালকে থেকে পেইড ব্যাচের একদম মানে আমরা কিন্তু আজকে ওপেন আছি, বাট কালকে থেকে আমরা ইনশাল্লাহ পেইড ব্যাচে চলে যাব। পেইড ক্লাস হবে, সবাই আমরা যারা পেইড স্টুডেন্ট আছি সবাইকে নিয়ে আমরা ক্লাস করব। তবে একটা অংশ যেটা বললাম যে আমরা ক্লাসের একটা পার্ট আমরা হচ্ছে সবার জন্য ওপেন রাখবো, সেটা সমস্যা নাই। ওকে, হ্যাঁ, এই তো অনেকে কমেন্ট করতেছো, পঞ্চগড় থেকে সালাম দিচ্ছে অনেকে, ওয়ালাইকুম আসসালাম। টম জেরি ক্লাস করতেছে, আচ্ছা। রাকিব এইচএসসি 2025, এবং কে কোথা থেকে আছো আমি আরেকটু সময় নিচ্ছি দ্রুত করে, কারণ আমাদের এখানে অলমোস্ট আমি যতদূর জানি 700-800 স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি কানেক্টেড আছে। সো আমি সবার কানেক্টেড হওয়ার জন্য আমি 2টা মিনিট সময় নিব সর্বোচ্চ। একটু আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে যাচ্ছে। উম্মেহানি বলেছো এইচএসসি 25, তাহিরা বলেছো বগুড়া থেকে, চট্টগ্রাম থেকে আছো একজন, হুমায়রা শশী আছো, জান্নাত ইসলাম, নুহা আছো। ওকে, সবাই আসলে আমি আমার পরিচয়টা দিব, যেহেতু তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। পরিচয় না দিলে হয়তোবা মনে কষ্ট পাবা, কাউকে কষ্ট দিতে চাই না। ক্লাসটা শেয়ার করে দাও, যেহেতু আজকে আমরা ওপেন রেখেছি সবার জন্য, একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও যেন ক্লাসটা তোমার টাইম লাইনে থাকে। প্লাস বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, কারণ আসলে একা একা দৌড়ালে হবে না, সবাইকে নিয়ে সবার দোয়ার সাথে নিয়ে আমরা আগাইতে চাই। এটা আমি সবসময় ক্লাসে বলি। নাজনীন বলেছো ময়মনসিংহ থেকে, সালমান বলেছো ময়মনসিংহ থেকে, ফাল্গুন আছো গোপালগঞ্জ থেকে, অনিক সাহা, ফারজানা, নুহা, সুজন, এই তো মাশাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ আরো আসলে এত স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সবাই ক্লাস করতেছে। শাহরিয়ার সালাম দিয়েছো বগুড়া থেকে, তানিশা উর্মি বলেছো বাগেরহাট থেকে, সুবর্ণ গাইবান্ধা থেকে, শিউলিকুণ্ড পিরোজপুর থেকে, রাফিয়া জান্নাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে আছো, সিরাজগঞ্জ থেকে আছো, স্মুথি, এই তো। সো আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা একদম প্রথম ক্লাস, প্রথম কথা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ইংরেজির, আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি গাইডলাইন হিসেবে। সেটা হচ্ছে আমরা ইংরেজি ক্লাসগুলো কিভাবে সাজিয়েছি। আমাদের 5টা ক্লাস হবে ইংরেজি ফার্স্ট পেপার, 5টা ক্লাস হবে ইংরেজি সেকেন্ড পেপার। এখন ভাই তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া 10টা ক্লাসে কি আপনি আসলে সব কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন, সবগুলা টেস্ট পেপারের যত পেজ আছে সব সলভ করে ফেলতে পারবেন? না, এটা সম্ভব না। এটা করার জন্য তোমরা আসো নাই, তোমরা আসছো কি জন্য?
আমাদের কাছ থেকে একটা গাইডলাইন নেওয়ার জন্য, কিভাবে আমরা কোন ওয়েতে গেলে আমরা আসলে তোমাদেরকে তোমাদের কাছ থেকে বেস্ট রেজাল্টটা বের করে আনতে পারি, সেটার জন্য কিন্তু তোমরা এখানে আসছো। সো আমরা এই 10টা ক্লাস এমন ভাবে সাজিয়েছি যেন এইখানে হয়তোবা আমি 100% সবকিছু, মানে সব পাতায় পাতায় সবকিছু তো পড়ানো সম্ভব না ভাইয়া, কিন্তু এমন কিছু যেন তুমি নিয়ে যেতে পারো এখান থেকে, এমন একটা স্ট্রাকচার যেন তুমি পাও, যে স্ট্রাকচার তৈরি করে তুমি প্রত্যেকটা জায়গায় যেন আগাইতে পারো। এমন একটা ফাউন্ডেশন তৈরি করে দিব, যে ফাউন্ডেশন মেনে তুমি 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং তৈরি করতে পারো। বিষয়টা হচ্ছে এরকম। সো আমি আছি পারভেজ হাজী, পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের গাজী ভাইয়া। আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের, দেখা যাক, এটা হচ্ছে বরগুনা সরকারি কলেজ থেকে। বরগুনা সরকারি কলেজ থেকে, বরগুনা থেকে কে আছো? আমি এখন পর্যন্ত কারো কমেন্টস পাই নাই। কিশোরগঞ্জ থেকে দেখতে পাচ্ছি জ্যোতি রহমান বলেছে কোন কলেজ? বরগুনা সরকারি কলেজ থেকে। জি, 200 টাকা দিয়ে কি ভর্তি? 200 টাকা দিয়ে এই যে এই কোর্স, আমাদের টেস্ট পেপার সলভ কোর্স, যেটা আজকে হয়তো ওপেন, হ্যাঁ আমরা কালকে থেকে এটা সম্পূর্ণ পেইড ভার্সনে চলে যাব, সেটাতে তুমি আমাদের সাথে এনরোলড হতে পারো। এবং আমাদের ক্লাস সংখ্যাটা জাস্ট একটু দেখো, মানে এতগুলা ক্লাস, প্রতিদিন 4টা করে ক্লাস, এই 4টা করে প্রতিদিন ক্লাস, এইটার কোর্স যেটা আমাদের টেস্ট পেপার সলভ, সেটাই 200 টাকা করে। একজন জিজ্ঞেস করলা। সো বরগুনা সরকারি কলেজ থেকে কেউ আছো কিনা? এনিওয়ান? এতজন ক্লাস করতেছো, এনিওয়ান? নো, কেউ নাই এখন পর্যন্ত, বরগুনা থেকে কেউ নাই। সো আমরা আসলে শানে নজরুলটা আগে জানি, কেন আমার এত এত কোশ্চেন রেখে আমি কেন বরগুনায় চলে গেলাম শুরুতেই, প্রথমেই আমি কেন বরগুনায় চলে গেলাম। প্রথম কথা, বোর্ড কোশ্চেনে আমাদের যে স্ট্যান্ডার্ড, সেটা আসলে আমাদের ঢাকার অনেক নামি দামি কলেজ আছে যারা হচ্ছে বা কোশ্চেন নিজেদের জন্য একটু হার্ড করার পরিপ্রেক্ষিতে হয়তোবা বোর্ড স্ট্যান্ডার্ড আমরা দেখি না তাদের কাছ থেকে। যেটা হয় যে প্রত্যন্ত অঞ্চলের বা মফস্বল শহরের বা হচ্ছে ঢাকার বাইরের কিছু কলেজ, ভালো ভালো কলেজ যারা হচ্ছে প্রশ্ন করে, ভালো ভালো প্রশ্ন হয়, তাদের স্ট্যান্ডার্ডটা সাধারণত বোর্ড কোশ্চেনের কাছাকাছি হয়। বোর্ড কোশ্চেন একটু ইজি হয়। দেখা গেছে ঢাকার বড় বড় ভালো ভালো কলেজগুলা স্টুডেন্টদের প্যারা দেওয়ার জন্য এমন কঠিন কোশ্চেন করে, যেটা আসলে বোর্ডে হয়তোবা আমাদেরকে এত প্যারা দিবে না। এটা হচ্ছে কথা। এটা গেল 1 নম্বর শানে নজরুল। 2 নম্বর হচ্ছে আমরা আজকে এমন একটা টপিকস পড়বো যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা 5টা ক্লাসে 5টা থেকে প্রতিটা ক্লাসে এমন কিছু টপিকস নিয়ে আসবো যেগুলো আমার পরবর্তীতে অ্যাটলিস্ট বলতে পারো যে না ভাইয়া, আমার পরীক্ষায় সাজেশন হিসেবে এইটা অনেক ভালো লেভেলে কাজে লাগছে। সো সিভিক এঙ্গেজমেন্ট, প্রথমেই আমরা আজকে পড়বো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে। প্রথম কথা, টেস্ট পেপারটা যাদের সামনে আছে তারা বের করে ফেলতে পারো বরগুনা সরকারি কলেজের, অথবা সিভিক এঙ্গেজমেন্ট চ্যাপ্টারটা তোমরা বের করে ফেলতে পারো। আমরা পুরো প্যাসেজটা হয়তো বা পড়বো না, আমরা পুরো প্যাসেজটা আমরা প্রশ্ন পড়তে পড়তে, প্রশ্ন আনসার করতে করতে পড়বো। বাট একটা জিনিস, ইংরেজিতে দেখো গাইডলাইন গুলো একটু মানে একটু বুঝো। আমি হয়তো পিন পয়েন্ট করে বলবো না, এই যে ভাইয়া গাইডলাইন দিচ্ছি 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এরকম করে হয়তো বা বলবো না। ক্লাসে টিচাররা কিভাবে বলে, কিভাবে ক্যাচ করে, মানে সেই জিনিসটা কিভাবে ক্যাচ করবা, এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। সো যে জিনিসটা বলছিলাম, যে আমি ধরো তোমার সাথে আমি পরীক্ষা দিচ্ছি, আমি কি করতাম? আমি তোমার সাথে যখন পরীক্ষা দিচ্ছি, আমি ট্রাই করতাম পুরোটা না পড়লেও প্রথম ধাপে অ্যাটলিস্ট শুরু থেকে 2 লাইন 3 লাইন, শেষে মাঝের থেকে 2 লাইন 3 লাইন, শেষের থেকে 2 লাইন 3 লাইন অ্যাটলিস্ট পড়ে ফেলা বেস্ট হয়। তোমার যেহেতু ইংরেজিতে যে আমাদের সময়টা আছে, এই সময়টা আমার যেহেতু মানে একটা ভালো পরিমাণ সময়, বাংলার মতো তো আর এরকম না 60টা সৃজনশীল লিখতে লিখতে হাতের অবস্থা শেষ, পায়ের অবস্থা শেষ, মাথার অবস্থা শেষ, এরকম না। কিন্তু বাংলার অবস্থায়, বাংলার সাথে কিন্তু ইংরেজির এই জায়গায় রাত দিন তফাৎ। এবং ইংরেজিতে একটা ভালো সময় পাওয়া যায়। 3 ঘন্টার পরীক্ষায় তুমি ইংরেজিতে ফার্স্ট পেপারে একটু কম সময় পাওয়া যায়, বাট সেকেন্ড পেপারে আলহামদুলিল্লাহ একটা ভালো সময় আস্তে ধীরে লিখে পারা যায়। কারণটা কি? কারণ ইংরেজি এমনি আমাদের একটা দুর্বলতার জায়গা, আমরা ভয় পাই। সো ইংরেজি প্রশ্নগুলো একটু সহজ হয়, একটু ইজিয়ার হয়। যদিও ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষা, মানে যে কোনো বোর্ডে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয় ইংরেজিতে, সেটা অন্য হিসাব। সো তোমার হাতে যেহেতু সময় আছে ভাইয়া, আমি সাজেস্ট করব তুমি সবার আগে কোশ্চেনটা একবার পড়ে ফেলো। সবার আগে কোশ্চেনটা একবার পড়ে ফেলো। এই কথাটা অ্যাডমিশন আমরা কিভাবে বলি জানো? না, তুমি সবার আগে মানে এই প্যাসেজটা পড়ো না। তোমাকে যদি কোথাও প্যাসেজ থেকে প্রশ্ন দেয় অ্যাডমিশনে, আমরা অ্যাডমিশনে বলি যে না, তুমি আগে কোশ্চেন পড়বা, কোশ্চেন পড়ে তারপর হচ্ছে তুমি ওই প্যাসেজটায় যাবা। বাট এইচএসসি তে আমরা আসলে সাজেস্ট করি কি বলো ভাইয়া, যে না, তোমার হাতে সময় আছে, ইউ হ্যাভ দ্য টাইম, এনাফ টাইম,
সো তোমার কি করা লাগবে, তুমি পুরো প্যাসেজটা একবার পড়বা। বাট সমস্যাটা হচ্ছে ওই জায়গায় না, সমস্যাটা হচ্ছে আমরা বইটা পড়ি না। আমাদের যদি বইটা পড়া থাকে, আমাদের যদি প্যাসেজগুলো সবগুলা পড়া থাকে, তাহলে এটার পড়ার দরকার নেই, এটার পড়ার দরকার নেই। বাট যাদের কাছে নতুন তাদের জন্য এটা পুরোটা একবার পড়ে ফেলা লাগবে। ওকে, সো গেল প্যাসেজটা। আমরা প্রথম কোশ্চেনটায় আমরা চলে যাই। চুজ দ্য কারেক্ট আনসার। দেখা যাচ্ছে কিনা সবকিছু, লেখা বোঝা যাচ্ছে কিনা আমি একটু চেক করতে চাই। এই তো, হ্যাঁ সব বোঝা যাচ্ছে। সো আমি ক্লাসে চলে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ওকে, এমসিকিউ আছে। আজকে আমরা এমসিকিউ গুলো শেষ করব। রিটেন পার্টটা আমাদের যেহেতু ফার্স্ট পেপার টোটাল 5টা ক্লাস, আমরা 3টা ক্লাস হচ্ছে এই পড়াশোনা, এই এমসিকিউ কেন্দ্রিক পড়াশোনা অথবা ক্লু কেন্দ্রিক পড়াশোনা অথবা আমার ফ্লোচার্ট কেন্দ্রিক পড়াশোনা করব। রিটেন পার্ট, সামারি, গ্রাফ রাইটিং ইত্যাদি, এটা যা আছে সবকিছু আমরা, আনসারিং কোশ্চেন সবকিছু আমরা 2টা ক্লাসে শেষ করব। ওকে, হোয়াট ডিস্টিংগুইশেস সিভিক এঙ্গেজমেন্ট ফ্রম দ্য প্রাইভেট অর পার্সোনাল লাইফ। প্রাইভেট অর পার্সোনাল লাইফকে কিভাবে আসলে সিভিক এঙ্গেজমেন্ট, প্রাইভেট থেকে পার্সোনাল লাইফ থেকে আমাকে সিভিক এঙ্গেজমেন্ট কোন জিনিসটায় আসলে মূলত তফাৎ ঘটিয়ে দেয়, কোন জিনিসটা। আমি অপশনগুলো একটু দেখি। ইন্ডিভিজুয়াল বেনিফিটস, তোমরা আনসার দিতে পারো, আনসার তোমরা দিয়ে দাও। ইন্ডিভিজুয়াল বেনিফিটস এন্ড কনসার্নস, গ্রুপ অ্যাক্টিভিটিস, পার্সোনাল ইন্টারেস্ট, পাবলিক কনসার্নস। সিভিক এঙ্গেজমেন্ট আসলে কি? সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে একদম সহজ কথা, যারা বুঝো না, যারা পড়াশোনা করো নাই তাদের জন্য। ভাই তুমি তো ঘুমাচ্ছ, দেখো বিশ্বাস করো তুমি তো ঘুমাচ্ছ, কিন্তু এই 6-7 মাস আগে, 8 মাস আগে, 9 মাস আগে আমাদের দেশে একটা বিরাট বড় আন্দোলন হয়ে গেল, সেই তুমি কিন্তু রাস্তায় নেমেছিলা। এই যে তুমি আজকে ঘুমাচ্ছ, আজকে তুমি এঙ্গেজ না, বাট যেই সময় তুমি রাস্তায় নেমেছিলা, যেই সময় তুমি দেশটাকে নিয়ে কনসার্ন ছিলা, তখনই তুমি আসলে সিভিক্যালি এঙ্গেজ ছিলা। সিভিক্যালি এঙ্গেজমেন্ট মানে হচ্ছে, সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে রাষ্ট্রের প্রতি সচেতনতা, দেশের মানুষের প্রতি কর্তব্য পালনের সচেতনতা। তুমি যে সজাগ আছো, এই সব সময় তোমার ভিজিল্যান্ট যে অবস্থা, এইটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। সো তুমি সবসময় যদি পাবলিক কনসার্নটা থাকে তোমার ভিতরে, মানুষ আসলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ পাবে, মানুষ আসলে মানে কে আসলে, সরকারের কি হলে অথবা দেশের কি হলে অথবা রাষ্ট্রের কি হলে আমার দেশের কি আমূল পরিবর্তন হবে, এইটা নিয়ে তুমি যদি সবসময় কনসার্ন থাকো, পাবলিক কনসার্ন থাকো, সেটাই তোমার আসলে সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে কাজ করে। ওটাই তোমাকে প্রাইভেট অথবা পার্সোনাল লাইফ থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করে দেয়। সো এটার আনসার হচ্ছে পাবলিক কনসার্নস। এইটার একদম ধরে ধরে লাইন হচ্ছে এই যে দেখো, such as raising taxes, public interest and change the in issues public concern are crucial civic engagement। এটা তো প্রথম লাইন, এই যে এখানে civic engagement means working to make a difference in the civic life, the public life or the citizens as contrasted with private or personal life of the community using knowledge, skills, values, motivation ইত্যাদি। Civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. Civically engaged individuals recognize themselves as a member of larger social community। এই লাইনটা ইম্পর্টেন্ট। Civically engaged people তারা নিজেদেরকে আসলে একটা সমাজের অংশ হিসেবে মনে করে, and are concerned about civic issues। তারা সিভিক ইস্যুস নিয়ে খুব বেশি কনসার্ন, তারা সিভিক ইস্যুস নিয়ে অনেক বেশি কনসার্ন, পাবলিক ইস্যুস নিয়ে তারা কনসার্ন। এই যে তারা পাবলিক ইস্যুস নিয়ে কনসার্ন, এটাই তাদেরকে আলাদা করে তোলে, পার্সোনাল লাইফ থেকে তাদেরকে আলাদা করে তোলে। সো লাইনগুলো পরে আমরা বুঝতেছি যে আসলে প্রথমটার আনসার হচ্ছে পাবলিক কনসার্ন। তারপরে এটার আনসার দিচ্ছ, ইয়েস সুবর্ণ আনসার দিয়েছো, আনিকা তাবাসসুম আনসার দিয়েছো, জান্নাত ইসলাম আনসার দিয়েছো, ভেরি গুড। হোয়াট মোটিভেটস সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস। একজন সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল, একজন সিভিক্যালি এঙ্গেজড একজন মানুষকে কোন জিনিসটা মোটিভেট করে? পার্সোনাল গেইন, সোশ্যাল রেসপন্সিবিলিটি, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস। মানে জিনিসটা হচ্ছে বাংলায় আমরা হচ্ছে কিছু কোশ্চেন পাই না বাংলা ফার্স্ট পেপারে, যে সহজ কিন্তু বুঝতেছি না যে মানে কোনটা হতে পারে, আবার বুঝতেছি না কোনটা হতে পারে, বাট সবই মনে হচ্ছে হয়, এইরকম কোশ্চেন হচ্ছে সেগুলা। যে হোয়াট মোটিভেট সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, কোন জিনিসটা একটা সিভিক্যালি এঙ্গেজড মানুষকে মোটিভেট করে? পার্সোনাল গেইন। একটা মানুষকে পার্সোনাল গেইনের আশায় কি সিভিক্যালি এঙ্গেজড হয়? না। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, এটাও একটা পার্সোনাল গেইন, যদি এইটা না হয় এইটা হবে না। এমসিকিউ এলিমিনেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন এই অপশনটা? তুমি তো আনসার জানো যে আনসার হবে কি, ধরো আনসার ফরসে হইলো এটা বি, বাট কেন এ সি ডি হবে না, এইটাও বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি তোমার জায়গায় থাকতাম পরীক্ষার হলে আমি এটা নিয়েও চিন্তা করতাম। পরীক্ষার হলে তো না, মানে এখন যখন আমি পড়াশোনা করতাম আর কি,
পরীক্ষার হলে আবার এত সময় নাই। ওকে, তারপরও পরীক্ষার হলে চেষ্টা করবা কেন বাকি অপশনগুলো হচ্ছে না এটা দিয়ে বের করার। সো সোশ্যাল রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস, এই প্রত্যেকটা জিনিস পাবলিক কনসার্নস, পার্সোনাল কনসার্নস, বাট সোশ্যাল রেসপন্সিবিলিটি এইটা একটা ইউনিক জিনিস, এইটাই সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে তোমাকে মানে আলাদা মানুষ করে তোলে। সো এই জন্য আনসার হবে এটার বি, এইটার আনসার হবে বি, এইটার আনসার হবে বি। সুজন আনসার দিয়েছো, রাফিয়া জান্নাত আনসার দিয়েছো, সাদিয়া রহমান আনিকা আনসার দিয়েছো, ফাহমিদা জান্নাত, তানজুমিকরা, রোহানা, শাহরিয়ার, মুন হাসান, সায়রা নাজনীন, ইভা, টম এন্ড জেরি, ডোনাল্ড ট্রাম্প, এটা ওটা হাবিজাবি বহুত মানুষ আসছে, দেখা যাক। ওকে, দুইটা কোশ্চেন সলভ করে ফেললাম। তারপর হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভিস লার্নিং, সার্ভিস লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স কি, এটার প্যাসেজটা কোথায় দেয়া আছে চলেন, এটা কোথায় বলা আছে? সার্ভিস লার্নিং, খেয়াল করে দেখেন, when civic engagement is a part of an academic program, সিভিক এঙ্গেজমেন্ট যখন একটা একাডেমিক প্রোগ্রাম হয়, এই লাইনটা ইম্পর্টেন্ট, সিভিক্যালি এঙ্গেজড পিপল আসলে কারা, বা সিভিক এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, সার্ভিস লার্নিং কি বোঝায়, ভলান্টিয়ারিজম কি বোঝায়, এটা থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসে। বাট আপনারা তো ফার্স্ট পেপার বই পড়েন না, আপনারা তো ধরেই দেখেন না, আপনাদের তো ধরার দরকার নেই, আপনারা তো সব জানতা সমী পেশু, যার কারণে আপনারা বলতে পারেন না আসলে সার্ভিস লার্নিং জিনিসটা কি। সার্ভিস লার্নিং হচ্ছে, ধরেন এই যে আমাদের দেশে এই জিনিসটা নাই, বাট ধরেন যে আপনি হচ্ছে এই যে আন্দোলন করলেন, রাস্তায় নামলেন, আপনি হচ্ছে ধরেন আপনি আন্দোলন সংগ্রামের কথা বাদ দেন, ধরেন আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনে আসা যাওয়া করতেছেন, রাস্তা হচ্ছে মানে একটা কি বলে এটা, ধরেন যে ঝড়ের মধ্যে একটা ডাল পড়ে গেছে রাস্তায়, মানুষের হাঁটা চলায় কষ্ট হচ্ছে, আপনি সেটাকে সরাই দিলেন। আপনি কেন সরাই দিলেন? কারণ আপনি সিভিক্যালি এঙ্গেজড। এই কাজটা যদি আপনার কলেজ এইটার জন্য আপনাকে একাডেমিক মার্কস দেয়, একটু চিন্তা করেন, যদি হচ্ছে আপনি যে এই যে একটা রিক্সাওয়ালাকে হেল্প করলেন, অথবা আপনি যে ধরেন যে একটা সোশ্যাল একটা প্ল্যাটফর্মে আপনি বক্তৃতা দিলেন, ঠিক আছে, এই যে এই কাজগুলো করলেন, এইটার জন্য যদি আপনার কলেজে আপনাকে প্র্যাকটিক্যাল মার্কস দেয়, ধরেন যে হ্যাঁ বললো যে এটা তোমরা প্রতিদিন এতগুলো কাজ করলে, এতগুলো ভালো কাজ করলে এত মার্কস পাবা, এবং এটা অ্যাসেসমেন্ট হবে, এটা ইভ্যালুয়েশন হবে, এইটার মার্কস ডিস্ট্রিবিউশন হবে, এইটার উপরে আপনার গ্রেড থাকবে, যদি এরকম হয় তখন সেটাকে বলা হয় সার্ভিস লার্নিং। তখন সেটাকে বলা হয় কি ভাইয়া? সার্ভিস লার্নিং। প্রোগ্রাম এন্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড, অ্যাসেসড মানে মূল্যায়িত, ফলোইং আ স্কেল, মানে এটার একটা স্কেল থাকবে, মাপকাঠি থাকবে, মানে এটা নাম্বার থাকবে 1 2 3 4 এরকম 10 20, এটা এক এক রকম থাকতে পারে। দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। সো সার্ভিস লার্নিং কোশ্চেন থেকে আমার যখন কোশ্চেনটা আসে যে সার্ভিস লার্নিং জিনিসটা কি, বা কোথায় হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ সার্ভিস লার্নিং, তখন সেখানে আমার অটোমেটিক আনসারটা বুঝে গেছি যে এখানে কি থাকবে, একাডেমিক ইন্টিগ্রেশন থাকবে, একটা সংযোগ থাকবে, ইন্টিগ্রেশন মানে সংযোগ, এখানে একটা একাডেমিক সংযোগ থাকবে, এখানে একটা একাডেমিক ব্যাপার স্যাপার থাকবে, এই জন্য এটা সার্ভিস লার্নিং। ওকে, সো সি নাম্বারের আনসার অনেকে দিয়েছো, ভেরি গুড। কে বলছে সব অনলাইন কোর্সে এমনই হয় যে পোলাপাইন বেশি মনোযোগ দেয়? কে বলতেছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছি, ক্লাস করতেই। হোয়াট ডাজ ভলান্টারিজম ইনটেইল, ভলান্টারিজম আসলে নিজেকে কি সংযুক্ত করে, ভলান্টারিজম আসলে কি থাকে, ভলান্টারিজম কি নিয়ে আগায় যায়, প্ল্যান্ড অ্যাকশনস, ইম্পালসিভ অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাসেসমেন্ট, ফাইন্যান্সিয়াল বেনিফিটস। দেখি এইটা কে পারে, দেখি সিভিক এঙ্গেজমেন্ট পড়াশোনাটা কার হইছে, এবং ভলান্টারিজম আসলে ভলান্টারিজমে কি যুক্ত থাকে, এন্টেল যুক্ত থাকা, এন্টেল যুক্ত থাকা, এন্টেল যুক্ত থাকা, ভলান্টারিজমে কি যুক্ত থাকে, ভলান্টারিজমে আসলে কি আছে। ওকে, সি নাম্বার, ডি নাম্বার আনসার দেন সবাই, এখনো সি আনসার দিচ্ছেন কেন? আপনার সাবান স্লো নাকি আমার সাবান স্লো বুঝতে পারতেছি না। ওকে, আসেন, হ্যাঁ ডি নাম্বার আনসার দেন। ইয়েস, ইকবাল মাহমুদ আনসার দিয়েছে, আরিয়ান ভুইয়া আনসার দিয়েছে, শাহরিয়ার আনসার দিয়েছে, ওকে মার্জিয়া বলেছে, ওকে আচ্ছা আনসার দেন, বাইরের কথাবার্তা বললেন না। সাদিয়া ইসলাম বলেছে 3, ভেরি গুড, এটা সবাই পারছে, আলহামদুলিল্লাহ সবাই পারছে। ভলান্টারিজম আসলে কি, এখানে একটা স্পষ্ট লাইন আছে, আমি দেখাই দিই লাইনটা কি বলছে, খেয়াল করে দেখেন। প্রিপারিং আ বাজেট, হাবিজাবি বহুত কিছু আছে, ইনভলভিং পিপল এন্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল, হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, যখন সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস,
তখন এটাকে বলা হয় ভলেন্টারিজম। মানে সিভিক এঙ্গেজমেন্ট কোনো একাডেমিক প্রোগ্রাম না। ধরেন নর্মালি আইডিয়াটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সার্ভিস লার্নিং আর একটা হচ্ছে ভলেন্টারিজম। সার্ভিস লার্নিং কোনটা? আপনি যেই সিভিক এঙ্গেজমেন্টের জন্য আপনার কলেজে আপনি মার্কস পাবেন, আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে মার্কস দিবে, গ্রেড দিবে, সিজিপিএ দিবে, কত সুন্দর তাই না? আর আরেকটা হচ্ছে না, জাস্ট আপনি সিভিক্যালি এঙ্গেজ কারণ আপনি স্বেচ্ছাসেবক, আপনি ভলান্টিয়ার, আপনার এটার জন্য কেউ কোনো কিছু আপনাকে দিবে না, আপনাকে মার্কস দিবে না, তখন সেটা ভলান্টিয়ারিজম। এবং এইটা স্পন্টেনিয়াস, এইটা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্তর একটা সিনোনিম হচ্ছে, স্পন্টেনিয়াসের সিনোনিম হচ্ছে ইম্পালসিভ, স্পন্টেনিয়াসের সিনোনিম হচ্ছে ইম্পালসিভ। ইম্পালসিভ, এই যে ইম্পালসিভ, এই ইম্পালসিভের সিনোনিম হচ্ছে স্পন্টেনিয়াস। সো এই জন্য এটার আনসার হচ্ছে ডি। থ্যাংক ইউ সো মাচ, এটার আনসার সবাই পারছেন আলহামদুলিল্লাহ। তারপর রেসপন্সিবল ইজ সিনোনিমাস উইথ রেসপন্সিবল। রেসপন্সিবল, রেসপন্সিবল, রেসপন্সিবলের অর্থ দুইটা ভাইয়া, রেসপন্সিবলের অর্থ দুইটা। কেন কোশ্চেনটা আসলে নিয়ে আসা? কারণ এই কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে একটু ইউনিক হয়েছে। ওই বছর যখন এই কোশ্চেনটা হয়েছে এটা খুবই ইউনিক ছিল, কারণ এরকম কোশ্চেন সাধারণত আসলে আমাদের মানে আরো বেশি বেশি করা দরকার, বাট আনফরচুনেটলি এরকম কোশ্চেনগুলো আসলে সাধারণত করা হয় না। রেসপন্সিবলের অর্থ হচ্ছে দুইটা। রেসপন্সিবল একটা হচ্ছে দায়ী, আবার এটার অর্থ হয় দায়িত্ববান। দায়িত্ববান। আমি যদি বলি হি ইজ আ রেসপন্সিবল সিটিজেন, সে হচ্ছে খুবই দায়িত্বশীল বা দায়িত্ববান একজন নাগরিক। হি ইজ এ রেসপন্সিবল সিটিজেন, অ্যাজ আ রেসপন্সিবল পারসন আই মাস্ট ডু দিস। একজন দায়িত্ববান লোক হিসেবে আমার এটা করা উচিত, তখন সেখানে অর্থ হয় কি দায়িত্ববান, দায়িত্বশীল, পজিটিভ অর্থে। আবার ইউ আর রেসপন্সিবল ফর মাই ফল্ট বা ইউ আর রেসপন্সিবল ফর মাই ডাউনফল, আমার ডাউনফলের জন্য তুমি দায়ী, তুমি রেসপন্সিবল, তুমি অ্যাকাউন্টেবল। ই নাম্বার এই জন্য আনসার হবে আই। ই নাম্বার এই জন্য আনসার হবে আই। প্রীতম হিরো বলেছে আই, নুহা বলেছে আইভি, হাই হাই। সাইরা ইসলাম বলেছেন আইভি। রেসপন্সিবল অনারেবল না, দেখছেন? রেসপন্সিবল অনারেবল না, রেসপন্সিবল অনারেবল না, কারণ রেসপন্সিবল কথাটা যেই জায়গায় আছে আমাদের এইখানে, আমার যেই জায়গায় রেসপন্সিবল কথাটা আছে সেখানে মূলত আসলে আপনাকে দায়ী বুঝাচ্ছে, দায়ী বুঝাচ্ছে। এই প্যাসেজে রেসপন্সিবল কথাটা দায়ী বুঝাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে, দায়ী বুঝাচ্ছে। আপনার ওই যে অনারেবল, অনারেবল তো মানে সম্মানীয়, কন্টেম্পটিবল মানে যাকে দোষ দেয়া যায়, অ্যাভেলেবল এটা তো হবেই না। সো অনারেবল মানে তো রেসপন্সিবল না। এটা কেন আপনারা আনসার দিচ্ছেন? সবাই ধুমায়া আইভি আনসার দিচ্ছেন, হুমা আহমেদ আনসার দিচ্ছেন, নিশাত তাবাসুম আনসার, নিশাত পারছে, সবাই অনেকে আইভি আনসার দিচ্ছে। ওকে, সো অ্যাকাউন্টেবল হবে, অফকোর্স অ্যাকাউন্টেবল হবে, দায়ী, রেসপন্সিবল। ইউ আর রেসপন্সিবল ফর মাই ডাউনফল, এই কথাটা মনে রাখবেন, অনেকে বলেন আপনারা। ওকে, ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ওয়েল বিং। ওয়েল বিং কথাটা কোথায় আছে চলেন খুঁজি। ওয়েল বিং, ওয়েল বিং as contestants of the community using knowledge values, seeking protest the quality of life, contributing to health, এই যে ওয়েলবিং। ওকে, আমি আপনার সাথে পরীক্ষা দিচ্ছি, আমিও আপনার সাথে পরীক্ষা দিচ্ছি, খুঁজে দেখতেছি ওয়েলবিং কথাটা কোথায় আছে, প্যাসেজে ওয়েলবিং কথাটা কোথায় আছে। একটু দেখেন তো খেয়াল করে, প্রাইভেট অর পার্সোনাল লাইফ হাবিজাবি গেল, বহুত কিছু গেল। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট, বাই কন্ট্রিবিউটিং টু, কন্ট্রিবিউটিং টু, টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আমার যা আসবে তা হচ্ছে নাউন। গেল একটা নাউন, গেল প্রিপোজিশনের পরে গেল নাউন, তারপর হচ্ছে অফ হেলথ, ইমপ্রুভমেন্ট অফ হেলথ, পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ হইল। এন্ড, এন্ড এর আগে যদি একটা নাউন ফ্রেজ থাকে তারপরেও কি থাকবে ভাইয়া? নাউন ফ্রেজ থাকবে, যার ভিতরে ওয়েলবিং অফ দ্য পিপল, পুরোটা নাউন ফ্রেজ মূলত যা বোঝাচ্ছে আসলে ওয়েলবিং মানে জনগণের ভালো থাকা, জনগণের ভালো রাখা, জনগণের কি বলে এটা, জনগণের ভালো বেড়ে ওঠা, এটা একটা বিশেষ্য আকারে কাজ করতেছে। ওয়েলবিং, জনগণের সুস্থতা, এই যে জনগণের ভালো থাকা, এই পুরো জিনিসটা একটা পরিচয়। এই যে দেখেন প্রিপোজিশনের সাথে কানেক্টেড, প্রিপোজিশনের সাথে কানেক্টেড, কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলবিং, কন্ট্রিবিউটিং টু ওয়েলবিং, এই যে টু, প্রিপোজিশন টু ওয়েলবিং এর সাথে কানেক্টেড, এই জন্য এটা নাউন হয়ে গেছে। প্রিপোজিশনের পরে সাধারণত কি থাকে? নাউন থাকে ভাইয়া। ওকে, তারপরে আসেন আমরা, এই তো 100% নাউন, 100% নাউন। কোশ্চেনটা ছিল আমার কি হবে, এটা 100% নাউন হবে। সবাই আনসার দিচ্ছেন, ভেরি গুড। মার্জি পারসেন, নাদিয়া রহমান পারসেন, তারপর হচ্ছে আপনারা কি বরগুনার
যারা আছেন তারা কি কেউ মানে বরগুনার না, সবাইকে আপনারা কি আনসার শিট নিয়ে সামনে আছেন নাকি? এমন অনেকে থাকতে পারেন, বাট বোঝা যাচ্ছে আপনারা খুব ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। কোন অধ্যায়ের প্যাসেজ একজন জিজ্ঞেস করছে? বরগুনা সরকারি কলেজ 2023। ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ রেগুলার? এটা দেখি কি অবস্থা। রেগুলার নিয়মিত, সবাই জানি। বলবেন রেগুলারের অ্যান্টোনিম কি ভাই? ইরেগুলার। এখন অপশনে তো ইরেগুলার নাই। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট রেগুলার। ফ্রিকোয়েন্ট, ঘন ঘন, এইটাও রেগুলারের কাছাকাছি একটা অর্থ দেয়। পিরিয়ডিক মানে হচ্ছে পর্যায়ক্রমে একটার পর আরেকটা আসে যেটা, মানে ক্ষণে ক্ষণে আসে যেটা পিরিয়ডিক। স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত। একটু বুঝেন এইটা, অনেকে আনসার পিরিয়ডিক দিবেন, আই এম নট শিওর, বাট অনেকে দিতে পারেন। এটা কোন বোর্ড? ধ্রুব সরকার, বরগুনা সরকারি কলেজ। সয়ন সাব্বির বলেছে আই, ফাল্গুন জামান মুন্সি বলেছে 3। ওকে, কেউ 4 বলছেন না কেন? অ্যান্টোলিনা বসু বলেছে নাউন। হুমা আহমেদ আচ্ছা বলেছে আই। সুমাই আফরিন বলেছে 3। অনেক মিক্সড আনসার পাচ্ছি। এটার আনসার হচ্ছে স্পোরাডিক। এটার আনসার হচ্ছে ভাইয়া কি? স্পোরাডিক। রেগুলার, ইরেগুলার। ইরেগুলারের মানে হচ্ছে স্পোরাডিক, যেটা বিক্ষিপ্ত, যেটা হচ্ছে ছন্ন ছাড়া, যেটা হচ্ছে মানে একদম কন্টিনিউয়াস না, যেটা হচ্ছে ছেড়ে ছেড়ে আসে, সেটাই ইরেগুলার। সো স্পোরাডিক। আর পিরিয়ডিক হচ্ছে পর্যায়ক্রমে আসতেছে জিনিসটা। আসলে রেগুলারের ইরেগুলারের সাথে এটা খুব একটা সম্পর্ক নাই। ওকে। ইন দ্য ফ্রেজ মেকিং আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, যদিও মেকিং আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ আসলে মূলত এমনি আমার জিনিসটা আলাদা করে দেয়া আছে, এটা প্যাসেজে এভাবে বলা নাই, বাট স্টিল কোশ্চেনটা হচ্ছে মেকিং আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ দ্য ওয়ার্ড মেকিং? মেকিংটা কি, এইটা বোঝার জন্য আমি আপনাকে এই জিনিসটা একটা বাক্যে ব্যবহার করে দেখাই। একটু দেখেন তো। আমি যদি বলি মেকিং আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, making a difference in the civic life is important for us. এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন জিনিসটা ইম্পর্টেন্ট? মেকিং আ ডিফারেন্স। এই যে মেকিং, এটা সাবজেক্ট আকারে কাজ করতেছে। সাবজেক্ট হলে কি হয় ভাইয়া? নাউন হয়। সাবজেক্ট হলে কি হয় ভাইয়া? নাউন হয়। সো আইএনজি যুক্ত, ভিং যুক্ত শব্দ যদি নাউন হয়, সেটা কি হবে ভাইয়া? জেরান্ড হবে। ভিং যদি নাউন হয়, ভিং যদি নাউনের কাজ করে, তাহলে সেটা কি হবে ভাইয়া? জেরান্ড হবে। ভিং যদি নাউন হয় তাহলে সেটা কি হবে ভাইয়া? জেরান্ড হবে। ভিং যদি নাউন হয় তাহলে সেটা কি হবে ভাইয়া? জেরান্ড হবে। সো ইয়েস, সাদ নাফিস বলেছেন এ, রাফিয়া জান্নাত বলেছেন আই, ওকে, জাহারুন প্রেমা বলেছেন, আরিয়ান ভুইয়া আনসার দিয়েছেন, সবাই আনসার। এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই। সো আমার যখন ভিং অংশটা নাউনের কাজ করবে তখন সেটা কি হয়ে যাবে? জেরান্ড হবে। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সবাই পারছেন, এটা সবাই পারছেন। সো এই ছিল। তারপরে আমাদের কোশ্চেন কি আছে দেখি। আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, বলেন তো এটা কোথায় আছে? চলেন খুঁজি। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি। ওকে। So, in civic engagement, issues of public concern are crucial. Civic engagement includes individual or group activities, change the way community values. For example, if you are protesting against any decision, you are civic engaged and action is considered a civic engagement. This protest can be done in different ways, such as eta ota, help citizen. You can also give some services. These are all examples of civic engagement. এখানে নাই, so আমরা আগেরটায় চলে যাব। As what you do, এটা খুঁজবো আমরা। Civic engagement means working to make a difference in a civic life. Okay. Private or personal life of the community using knowledge, skills, values, and motivation. Civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement. Okay. So they consider themselves responsible who take action, raise voices against injustice. এটা তো আসলে এখানে পাওয়া যাচ্ছে না। লেট মি চেক, কেউ কি পাচ্ছেন? অ্যাজ হোয়াট ইউ ডু অংশটা কোথায় আছে? কেউ কি পাচ্ছেন? না, এটা পাওয়া যাচ্ছে না। ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, না, পাওয়া যাচ্ছে না। ইউ আর সিভিক্যালি এঙ্গেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড আ সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, আর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট, কেউ কি পাচ্ছেন? উইং নাউন, ওটা তো আগে চলে গেছে ভাইয়া,
ওটা তো আগেই চলে গেছে। আমাদের কি কেটে গেছে কিনা প্যাসেজ সেটাও একটু জানাইতে পারেন। মনে হয় না প্যাসেজ কেটে গেছে, বাট দিস ইজ নট প্রেজেন্ট হেয়ার অ্যাজ ফার কনসার্ন। ইউ ক্যান অলসো কন্ট্রোল ট্রাফিক হেল্প ক্রস, এটা ওটা নো, এটা নাই, এটা নাই। সো এই কোশ্চেনটা মেবি ওনারা আসলে বাইরে থেকে করছে বা ওনাদের স্টুডেন্টরা নিজেরাই আসলে এই কোশ্চেনটা তৈরি করছে মেবি। অ্যাজ ফার অ্যাজ এ কনসার্ন এটা আসলে এখানে নাই, সো এই কোশ্চেনটা আমরা আনসার করব না। ওকে, সো পরের কোশ্চেনটা চলে যাই। বাট কোশ্চেনটা খুব ভালো ছিল, কোশ্চেনটা খুব ভালো ছিল। আমি আসলে আমার যদি অনেক বেশি সময় থাকতো আমি এটা আসলে সময় নিয়ে বুঝাইতে পারতাম। ওকে, এবং আমাদের পেইড ব্যাচে আসলে এগুলাই পড়াই আমরা। তারপর আসেন, ওকে, তারপর লাস্ট কোশ্চেন, হুইচ অ্যাকশন রিফ্লেক্ট সিভিক এঙ্গেজমেন্ট? কোন অ্যাকশনটা আসলে সিভিক এঙ্গেজমেন্ট রিফ্লেক্ট করে? খুব ইজি কোশ্চেন। ইয়েস, বইতে আছে ভাইয়া। আচ্ছা, তাহলে মেবি কেটে গেছে। ওকে, হুইচ অ্যাকশন রিফ্লেক্ট সিভিক এঙ্গেজমেন্ট? কোন জিনিসটা সিভিক এঙ্গেজমেন্ট রিফ্লেক্ট করে? খুবই ইজি। কোনটা? বিল্ডিং এ প্রাইভেট গার্ডেন। আচ্ছা, আমি যদি প্রাইভেট গার্ডেন তৈরি করি এটা কি সিভিক এঙ্গেজমেন্ট হবে? না। আমি যদি হচ্ছে অর্গানাইজিং আ ফ্যামিলি ভেকেশন, নিজের ফ্যামিলি নিয়ে একটা ভেকেশন তৈরি করি, এটা কি সিভিক এঙ্গেজমেন্ট হবে? না। আমি যদি হচ্ছে ওয়াচিং টেলিভিশন ইন আ গ্রুপ এট হোম, মানে নিজেরা যদি কাজ করি, নিজের আড্ডা দিই, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছি, সময় কাটায় যাচ্ছি, ইটস নট সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে আপনি রাষ্ট্রের সাথে সংযোগ আছেন, আপনি আপনার সমাজের সাথে আপনি কানেক্টেড, আপনাকে সবাই চিনে, আপনি সবাইকে চেনেন, আপনাকে সবাই গুরুত্ব দেয়, আপনি সবাইকে গুরুত্ব দেন। এইটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের কথা। সেটা আসে কোথা থেকে? আপনি যদি একটা টাউন হল মিটিং এ যান, দেখেন আমরা সবাই ঘুমায় বসে কাটাই, বাট ধরেন আজকে একটা সমাবেশ হচ্ছে, এখানে একটা পাঠক সমাবেশ হচ্ছে, ধরেন কয়জন মানুষ আসবে? 10 জন মানুষ আসে সাধারণত সমাজে। ওই 10টা মানুষই সিভিক্যালি এঙ্গেজ পিপল। আর আমরা কি করি? আমরা মোবাইল টিপে কথা বলে রাত জেগে সময় কাটাই দেই। ঘুম থেকে উঠি মানে রাত্রে ঘুমাই হচ্ছে 4টা বাজে, উঠি হচ্ছে 2টা বাজে। সো এইভাবে করে আসলে সিভিক্যালি এঙ্গেজড হওয়া যায় না। এইগুলো আমাদের এমসিকিউ। ওকে, এরপরে আমাদের যে আনসারিং কোশ্চেন্স পার্ট আছে, এইটা আমরা হচ্ছে আবারও বলি, আমরা টোটাল ক্লাস থাকবে ফার্স্ট পেপারে আমার কয়টা ভাইয়া? কয়টা বলেন? 5টা ক্লাস। আমরা 3টা ক্লাস করব হচ্ছে এইরকম মেমোরাইজিং পার্ট গুলো থেকে, এবং 2টা ক্লাস করব আমরা হচ্ছে ক্রিয়েটিভ পার্ট থেকে, যেখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে আমার হচ্ছে আনসার গুলা করা যায়। একটা 15 মার্কসের কোশ্চেনে কিভাবে লিখলে আমি অ্যাটলিস্ট 13 পাবো, 13-র নিচে যেন আমার না আসে কোনোভাবে, 14-15 কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা এনশিওর করার জন্য আমরা আনসারিং কোশ্চেনটা আমরা কিন্তু 2টা আলাদা ক্লাস আমাদের থাকবে ক্রিয়েটিভ পার্টে। ওকে, তারপরে আসেন, এটা হচ্ছে আমাদের নিশাত মজুমদারের একটা ফ্লো চার্ট। সো ফ্লো চার্টে বেসিক্যালি যেটা হয় যে আমাদের একটা করে দেয়া আছে ফ্লো চার্টে, বিকামিং আ স্পোর্টস আইকন, এটা একটা ফ্লো চার্ট আমাদের করে দেয়া আছে। তারপর বাকি 5টা আমাদের বের করা লাগে, এটা বেসিক কথাবার্তা। বাট ফ্লো চার্টে যে ঝামেলাটা হয়, আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই। আপনি ফ্লো চার্টটা অনেক 2 ভাবে করতে পারেন। এইভাবে করা যায়, আপনি ফ্লো চার্টটা এইভাবে করতে পারেন, আপনার বক্সগুলো হচ্ছে উপর নিচে থাকবে, অথবা অথবা কলেজে, অনেক কলেজ এটাও অ্যালাউ করে বোর্ড এক্সামে যে না, ফ্লো চার্ট আপনি আসলে এইভাবে উপর নিচ না করে পাশাপাশি লিখবেন, বক্সগুলো আপনি হচ্ছে পাশাপাশি করবেন। যদিও আমার বক্সগুলো সুন্দর হচ্ছে না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট একটু দেখেন ফ্লো চার্টটা কিভাবে করা যায়। সো 2 ভাবেই করা যায়। ক্লাসগুলো কবে হবে? ক্লাস হচ্ছে তো ভাইয়া, এই যে ক্লাস হচ্ছে, এবং কালকে থেকে আমরা হচ্ছে কি বলে, আমরা তো প্রতিদিনই ক্লাস করাচ্ছি, প্রতিদিন। কালকেও 4টা ক্লাস আছে, বাট আমরা হচ্ছে বেসিক্যালি কালকে থেকে একদম পেইড ভার্সনে চলে যাব। এই সো 2 ভাবেই ফ্লো চার্ট করা যায়। অবশ্যই ফ্লো চার্ট করার জন্য সবার আগে যেই জিনিসটা করতে হবে, আপনার যেটা দেয়া আছে 1 নাম্বার, আপনার যেটা করে দেয়া আছে অলরেডি, সেটা আপনার অবশ্যই মাস্ট সেটা লিখতে হবে। মানে সেইটা ছাড়া আপনি বললেন যে ভাইয়া একটা তো করে দিছে, আমি কেন শুধু শুধু এটা লিখবো? না, আপনার সেটা লিখতে হবে। টোটাল ঘর থাকবে আপনার কয়টা? 6টা। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রেজেন্টেশন। ফ্লো চার্টে আপনার প্রেজেন্টেশন খুব বেশি ম্যাটার করে। আপনি ফ্লো চার্টে 100% মার্কস যদি আনতে চান, আপনার প্রেজেন্টেশন অনেক বেশি ম্যাটার করবে। আপনি যদি ফ্লো চার্টটা এমন করেন, ধরেন এটা দিলেন এমন, আবার আরেকটা দিলেন এমন বড় করে, জিনিসটা কোনদিন হবে না। আপনার বক্সগুলা খুব সিমিলার থাকতে হবে। যদিও আমি হাতের চেষ্টায়, আমার এখানে স্কেল নাই, আমি যতটুকু করার চেষ্টা করছি যত সুন্দর করা যায় প্রেজেন্টেশনটা, এবং এইটা যতটা সম্ভব একই রকম হইতে হবে। আঁকা বাঁকা, তারপর উঁচু নিচু, একটা বড় একটা ছোট, এগুলো হওয়া যাবে না। বক্সগুলো সমান হইতে হবে।
তারপরে আপনার আপনি চাইলে এটাকে সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি সাধারণত এইটা প্রেফার করি, 1 2 আমি সাধারণত এই জিনিসটা প্রেফার করি। সো হ্যাঁ, ফ্রি হ্যান্ডরাইটিং পড়াবো জান্নাত ইসলাম, হ্যান্ডরাইটিংই পড়াবো, কোনো সমস্যা নেই। কিভাবে আনসার করলে আপনি 100-এ 100 আনসার মার্কস আনতে পারবেন, বিশেষ করে আমাদের কোশ্চেন আনসার গুলাতে, সেটাই পড়াবো, কোনো সমস্যা নেই। বাট আজকে একদিন তো সব সম্ভব না। ওকে, সো আসেন। সো বেসিক্যালি আমাদের একটু দাঁড়ান, ফ্লো চার্ট। সো আমাদের আসলে কি বলছে ফ্লো চার্টটা, কোশ্চেনটা একটু দেখি। একটা নিশাত মজুমদার নিয়ে আমাদের প্যাসেজ আছে, দুইটা প্যাসেজ, 1 নাম্বার সিভিক এঙ্গেজমেন্ট, 2 নাম্বার নিশাত মজুমদার, দুইটাই হাইলি ইম্পর্টেন্ট টপিকস, দুইটাই আমাদের এইচএসসি তে আসার জন্য হাইলি ইম্পর্টেন্ট টপিকস। লাস্ট ক্লাসে সাজেশন দিব, বাট বলে দিচ্ছি যে নিশাত মজুমদার, তারপর হচ্ছে আপনার এই যে অ্যাডোলেসেন্স, তারপর হচ্ছে আপনার হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে এই যে আপনার সিভিক এঙ্গেজমেন্ট, এগুলো হাইলি ইম্পর্টেন্ট টপিকস এবারের জন্য। ওকে, সো নিশাত মজুমদারের অ্যাচিভমেন্টস এবং অ্যাক্টিভিটিস এর কথা বলছে। কি কি বলছে? ফ্লোচার্টটার প্রশ্নটা পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি চাইছে? যদি দুইটা জিনিস চায় আপনি ভাগ করে নিতে পারেন, তিনটা করে, আপনি 3টা অ্যাক্টিভিটিস দিবেন, 3টা অ্যাচিভমেন্ট দিবেন, বা 4টা অ্যাক্টিভিটিস দিবেন, 2টা অ্যাচিভমেন্ট দিবেন। যদি অ্যাচিভমেন্ট কম থাকে একটা দিলেন, বাকি 5টা অ্যাক্টিভিটিস দিলেন, কোনো সমস্যা নেই। যেমন আমাদের এখানে একটা করে দেয়া আছে, কি করে দেয়া আছে যে বিকামিং আ স্পোর্টস আইকন, একটা স্পোর্টস আইকন, সে কি হয়েছে? সে হচ্ছে একটা স্পোর্টস আইকন হয়েছে, এটা তার একটা অ্যাক্টিভিটিস। নিশাত মজুমদার একটা স্পোর্টস আইকন, বা সে হচ্ছে একজন প্রতীক হয়েছে, যে খেলোয়াড়ি জীবনে একজন প্রতীক হয়েছে। সো এইটা তার একটা অ্যাক্টিভিটিস। তারপর 2 নাম্বার কি হইতে পারে তার অ্যাক্টিভিটিস? আর কি হইতে পারে? সে, আমরা প্যাসেজটা যখন পড়বো, একটু দাঁড়ান আমি লিখে দিচ্ছি ফ্লোচার্টটা, আমি বক্সে লিখবো না, আপনারা কাইন্ডলি বক্স করবেন। হ্যাঁ, আপনারা কাইন্ডলি বক্স করবেন, বোর্ডে বক্স করা এই মুহূর্তে সম্ভব না। ওকে, আসেন। সো she comes of a modest background, একটু খেয়াল করে দেখেন, সে কামস অফ মানে জন্ম নেয়া, সে এসেছে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে। এখন কথা হচ্ছে, এটা কি তার অ্যাক্টিভিটিস? না, এটা তার একটা বৈশিষ্ট্য। আমার প্রশ্নটা কি চাইছে? যদি আমার চাইতো যে নিশাত মজুমদারের বৈশিষ্ট্য লিখেন, তাইলে 100% এটা বলা যাইতো। বাট আপনার কাছে যদি বলে যে না, ওর বৈশিষ্ট্য না, ওর কি কর্মকাণ্ড, সারা জীবন কি করে গেছে, কি করে খাইছে, ওর কৃতিত্ব কি, এগুলো লিখেন, তখন যদি আপনি বলেন যে সে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আসছে, এটা তার কৃতিত্ব হবে জীবনে? হবে জীবনে? বলা যাবে না। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেনটা এই জন্য খুব সুন্দর হয়েছে। হার ফাদার ইজ আ বিজনেসম্যান এন্ড হার মাদার ইজ আ হাউসওয়াইফ, এটাও তো তার অ্যাক্টিভিটিস না, এটা তার লাক। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, এটাও তার অ্যাক্টিভিটিস না। শি ইজ নট ভেরি টল অর ওয়েল বিল্ড অর ডাজ নট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক, এগুলো তার অ্যাক্টিভিটিস না, সবগুলো তার বৈশিষ্ট্য। আমার যদি বৈশিষ্ট্য চাইতো, এই 4-5টা লাইনে আমার বৈশিষ্ট্য হয়ে চলে আসছে, এবং এটা দিয়ে আমি ফ্লো চার্ট করে ফেলতে পারতাম। বাট তারপর আসেন, শি ক্যান বি প্রাউড অফ, দিজ আর কি কি আছে তার? শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, হার ফাদার ওয়াজ, এটাও তার কোনো ইয়ে না, কোনো কিচ্ছু না। ওকে, সব গেল, এখানে একটাও অ্যাক্টিভিটিস নাই, এইখান থেকে শুরু হয়েছে অ্যাক্টিভিটিস। নিশাত ওয়াজ বর্ন, এটাও তার অ্যাক্টিভিটিস না, জন্ম নিয়েছে, বারবার বললাম এটা তার অ্যাক্টিভিটিস না। শি কমপ্লিটেড, এই যে পাইছি তার কর্মকাণ্ড, শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলে গার্লস হাই স্কুল, এটা ঢাকায় ফার্মগেটি। সো সে তার বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে সে তার স্কুলিং কমপ্লিট করেছে ইন 1997। আপনি জিনিসটাকে ছোট করতে পারেন, কিভাবে ছোট করতে পারেন দেখাচ্ছি। আসেন, আমার কি বলা আছে দেখেন। ফ্লো চার্টে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার শুরুটা। ফ্লো চার্টে কোনোদিন একটা বাক্য লেখা যাবে না, বাক্য লেখা যাবে না। আপনি বললেন যে শি কমপ্লিটেড, বাক্য মানে কি? আপনি পুরো বাক্যটা তুলে দিলেন, শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলে হোম গার্লস হাই স্কুল ইন 1997, এটা তো একটা সেন্টেন্স। নো, ইউ ক্যান নট ডু দ্যাট। আপনি একটা ফ্লো চার্টে কোনোদিন একটা বাক্য লিখতে পারবেন না। ফ্লো চার্টের 1 নাম্বার নিয়ম, সবার আগে আপনি যাই করেন কোনোদিন বাক্য লিখতে পারবেন না। কি করা লাগবে? ফ্রেজ করা লাগবে। ফ্রেজ করা মানে কি? আপনার এখানে নন ফাইনাইট ভার্বের ইউজ করা লাগবে। আপনার এখানে কি ইউজ করা লাগবে ভাইয়া? নন ফাইনাইট ভার্ব। যেমন আসেন, এইখানে ওরা ভিং দিয়ে দিছে, এখানে ওরা ভিং দিয়ে দিছে, বিকামিং ভিং দিয়ে দিছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব।
ফাইনাইট ভার্ব কোনগুলো? V1 V2। আমি যদি বলতাম বিকেম আ স্পোর্টস আইকন অথবা বিকামস আ স্পোর্টস আইকন, তখন হয়তো বা ঝামেলা হয়ে যেত। আমার বলা আছে বিইং ফর্মে, যেটা যেই ফর্মে দেয়া আছে, আমার শুরুটা যেভাবে বলা আছে, ফ্লো চার্টটা আপনার সেভাবেই শুরু করতে হবে এবং বাকিগুলো আপনার সেভাবেই লিখতে হবে, সেভাবেই লিখতে হবে। হয়তো বা কিছু কিছু কোশ্চেন আসবে, দু এক জায়গায় আপনার চেঞ্জ করা লাগতে পারে, বাট কোনোদিন আপনি সেন্টেন্স লিখতে পারবেন না, আপনার নন ফাইনাইট ভার্ব ইউজ করা লাগবে, আপনার ফ্রেজ ইউজ করা লাগবে। সো আসেন, আমার যেহেতু বিকামিং আসলো, এই জন্য আমি পরে লিখবো কমপ্লিটিং, পরে লিখবো হচ্ছে কমপ্লিটিং। সো 2 নাম্বার কমপ্লিটিং, কমপ্লিটিং হার হাই স্কুল ইন 1997। এখন আমার এত ইনফরমেশন দেওয়ার তো আমার সুযোগ নেই, আমার সময়ও নাই, আমার হচ্ছে আমার জায়গাও নাই। আমি কি করলাম, জিনিসটাকে খুব সংক্ষেপ করে ফেললাম। কি সংক্ষেপ করে ফেললাম? আমাকে বলছে আমার হাই স্কুল শেষ করেছি বা আমার স্কুল শেষ করেছি কত সালে? 1997-এ। 1997 সালে আমার স্কুল শেষ হয়েছে নিশাত মজুমদারের। এইটা একটা অ্যাক্টিভিটি, আমি ছোট করে ফেললাম, আমি স্কুলের নাম নাই লিখলাম, কোনো সমস্যা না, 100 মার্কস পাবেন। তারপরে আসেন সে কি বলছে, তারপরে আসেন এর মাঝখানে কারা কারা দেখি, কোনো না কিছু না বুঝলে ভাইয়া প্লিজ কোশ্চেন করবেন, কিছু না বুঝলে ভাইয়া প্লিজ কোশ্চেন করবেন। তারপর দেখেন সে কি করছে, পাস্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999। আবার এইচএসসি পাস করেছে, এটাও তার একটা অ্যাক্টিভিটিস। তাইলে পাসিং অ্যাক্টিভিটিস এটা বলতে পারি আমরা। 2 নাম্বার 3 নাম্বার পাসিং অ্যাক্টিভিটিস। অবশ্যই ফ্লো চার্টে প্রত্যেকটা জায়গায় অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্ন মাস্ট, বক্সগুলো সমান হওয়া মাস্ট, আপনার সেন্টেন্স না দেওয়া মাস্ট, আপনার ফ্রেজ ইউজ করা মাস্ট, প্রত্যেকটা ফ্লো চার্টে আপনার অ্যারো চিহ্ন দেওয়া মাস্ট। কোন একটা জিনিস বাদ থাকলে আপনার সেই ফ্লোচার্ট পুরোটাই, মানে ওই অংশটা পুরোটাই কাটা। ওকে, পাসিং এইচএসসি ইন 1999। এবার আমি কলেজ নামটা স্কিপ করলাম, কোনো সমস্যা নেই। যদি আপনি পারেন, আপনার সময় থাকে, সুযোগ থাকে, আপনি যদি লিখতে পারেন, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা আপনি তৈরি করতে পারেন, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে লিখলে হবে না এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি। তারপরে আসেন। ওকে, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি জানাবেন, কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি জানাবেন নট জ্বালাবেন। ওকে, তারপরে কি করছে, তার ব্যাচেলর ডিগ্রি, সে আরেকটা ডিগ্রি কথা বলা আছে এখানে। সে বলছে she earned her bachelor's degree, কোথা থেকে, কত সালে? সে বলছে মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং। এতটুকুই আমি বলতে পারি, ঢাকা সিটি কলেজ কত সালে, এটা ওটা দরকার নেই। ওকে, earned her bachelor's degree। আর্নিং, ওকে, আর্নড এটা কি হয়ে যাবে, ভিং ফর্মে আর্নিং হয়ে যাবে। 4 নাম্বার আর্নিং হার ব্যাচেলর্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং। ওকে, গেল আমার অলরেডি 4টা ডান। আমি এরপর কি করতে পারি, 5 নাম্বার সে কি করেছে, ঢাকা ওয়াসাতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছে, এন্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট। এটাও তার অ্যাক্টিভিটি, তার জীবনে কর্মকাণ্ড হচ্ছে, এটাও তার অ্যাক্টিভিটি। সো ওয়ার্কিং, আমরা বলতে পারি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি ছোট করে লিখতেছি ইন ওয়াসা। ওকে, ছোট করে লিখলাম। তারপরে লাস্ট, সবচেয়ে বড়, নিশাত মজুমদার আসলে কেন খুব বেশি জনপ্রিয়, কারণ তিনি কি করেছেন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় যে আমাদের মানে আমাদের কি বলে পাহাড় চূড়া, সেটা কোথায়, এই যে এখানে বলা আছে। ওকে, ফ্রিডম ফাইটার, এটা কি নাই আমাদের এখানে? না, পুরো প্যাসেজটা আমাদের এখানে আসে নাই, সো আমরা আপাতত পুরো প্যাসেজটা নিচ্ছি না, কোনো সমস্যা নেই, পুরো প্যাসেজটা আসে নাই। বাট সবচেয়ে বড় যে তার অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে তিনি পৃথিবীর সবচেয়ে বড় যেটা আমাদের পর্বতমালা, সেটা বই আছে অবশ্যই, পর্বতমালা, সেটা কিন্তু তিনি কি করেছেন, তিনি জয় করেছেন। সো এটা আমরা বলতে পারি এইভাবে যে সবচেয়ে বড় তার অ্যাচিভমেন্ট হচ্ছে স্কেলিং। আমরা একটা অ্যাচিভমেন্ট দিলাম, স্কেলিং পর্বত আরোহণ করা, এটাকে স্কেল বলি আমরা। স্কেলিং মানে আপনি পর্বত চূড়া আরোহণ করেছেন। স্কেলিং দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড,
অফ দ্য ওয়ার্ল্ড। ছোট করে লিখলাম, আপনারা আরো সুন্দর করে বড় করে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি জাস্ট দেখাচ্ছি। এই ছিল ফ্লো চার্ট। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা কিন্তু নেক্সট থেকে জুমে ক্লাস করব ভাইয়া, জুমে ক্লাস করব এবং খুব অল্প সময় ফেসবুকে আমরা আসবো, জাস্ট উকি মেরে যাব, দেখবো যে কে কে আসলে ক্লাস করে রেগুলার, এটাই আর কি দেখে যাব। সো কালকে থেকে আমরা জুমে ক্লাস করব, তখন কিন্তু আপনারা আমাদের সাথে ভয়েস ওভারে কথা বলতে পারবেন। আজকে হয়তো বা কমেন্টসে আমরা হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড হচ্ছি। ওকে, আনসার দেন প্লিজ। ওকে, ফার্স্ট ওয়ার্ডটা কি স্মল লেটার হবে কিনা? আচ্ছা দেখেন তো, আপনিই দেখেন প্রথমটা কি বলা আছে, দেখেন তো এটা কি বলা আছে, বিকামিং। বিকামিং বড় হাতের ব, মানে বড় হাতের ব না, সরি বি। সো আপনার যদি এটা বড় হাতের বি দিতে পারে, আপনি কেন এটা ছোট হাতের দিবেন? এটা তো বোর্ড কোশ্চেন, সরি এটা তো একটা মানে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেনও সেম। আপনি কেন এটাকে ছোট হাতের দিতে যাবেন? আপনার ওই যে ফ্রেজ ব্যবহার করতে বলছে বলে এই মানে এই না যে আপনি জিনিসটা আসলে ছোট করে মানে একদম গুরুত্বহীন করে দিবেন। এটা কিন্তু গুরুত্ব নাই যে এমন না, এটার অবশ্যই গুরুত্ব আছে, এবং এইটা আপনি জাস্ট ফ্রেজ হিসেবে ইউজ করতেছেন, বাট দিস ইজ মিনিংফুল ফ্রেজ। সো এটাকে আসলে ছোট করে লেখার দরকার নাই। ওকে, আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা নেক্সটে চলে যাই। ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন, আমাদের কিন্তু চমক আরো বাকি আছে, দেখা যাক। ওকে, এরপরে যেটা আছে সামারি, সামারি, আনসারিং কোশ্চেন্স, গ্রাফ চার্ট, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, সবকিছু নিয়ে আপনাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। জাস্ট আজকে একটু মেমোরাইজিং পার্টটা আমরা একটু দেখি। ওকে, সামারি করতে বলছে হচ্ছে স্পেন্ডিং থেকে, সবগুলো ইম্পর্টেন্ট। আসেন, ওকে, উইথ ক্লুজ। আসলে উইথ ক্লুজ নিয়ে প্যারা হয় না, প্যারা হয় হচ্ছে উইদাউট ক্লুজ নিয়ে। বাট উইথ ক্লুজ আমি আপনার জায়গায় থাকলে কিভাবে আসলে সলভ করতাম। প্রথম কথা, আমি পুরো কোশ্চেনটা একবার পড়ার চেষ্টা করব। আওয়ার বুকিশ নলেজ বিকামস ড্যাশ হোয়েন উই অ্যাপ্লাই ইট ইন দ্য লাইফ। দেন হচ্ছে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই মিক্স ডিফারেন্ট dash people and we learn their dash manners and other things. The world is an dash if we keep our eyes and ears open we learn a lot of things. বলে ফেলতেছি আনসার। The outside world gives us a wide scope of এটা সেটা হাবিজাবি। The things received at schools and colleges are but a dash we can have dash. ওকে, এরকম করে জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে এরকম করে পুরো কোশ্চেনটা একবার আপনার পড়া লাগবে। প্লিজ আপনার পুরো কোশ্চেনটা একবার পড়া লাগবে। আপনি কোশ্চেন না পড়লে কিন্তু আপনি ধরা খাবেন, আপনি কোনো না কোনো জায়গায় যায় ধরাটা খাবেন। ওকে, সো আমার অপশনে এগুলো দেওয়া আছে। আওয়ার বুকিশ নলেজ বিকামস কি হইতে পারে বলেন তো, দেখা যাচ্ছে কিনা এবং একটু কাইন্ডলি জানান দেখি। এবার আমি কমেন্টস গুলো পড়বো। আমাদের বুকিশ নলেজ কি হইতে পারে? আওয়ার বুকিশ নলেজ বিকামস হোয়াট? বিকামস কমপ্লিট। এই যে এ নাম্বার becomes complete, এই যে এ নাম্বার, আওয়ার বুকিশ নলেজ বিকামস কমপ্লিট। এখানে বলছে যে আপনি চাইলে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারবেন, বাট এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ করার, ফর্ম চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাদের কমপ্লিটই থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 3 থেকে 4টা বের করতে পারি না, তখন কি করব স্যার? ইয়েস, কি করব ওটা দেখাচ্ছি। ধরেন ভাইয়া আমি আপনার মতো পরীক্ষার্থী, এটাই ম্যাজিক। আপনি একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন। ধরেন আমি আপনার মতো পরীক্ষার্থী, আমিও পরীক্ষা দিচ্ছি। ধরেন আমি আপনার মতো পরীক্ষা, শিট 3টা 4টা পারি না, কি করা যায় সেটাই দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। ওকে, না সবসময় ক্লাস ফেসবুকে হবে না, আমাদের জুমে ক্লাস হবে। এটা তো আনসার দিলাম। এই কোশ্চেন গুলো না করে আপনারা আনসার দেন, আপনার হচ্ছে এটার আনসার দেন। ওকে, কমপ্লিট। দেন তারপরে আসেন when we apply it কি বলছে? এক্সপেরিয়েন্স, বিগিনিং, কাস্টমস, রিয়েলিটি, প্র্যাকটিক্যাল, টাইপ। আচ্ছা, রিয়েলটা নেই আমরা, বি নাম্বার, দেখি হয় কিনা। যদি রিয়েল, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফও হইতে পারে। ফার্স্টে মনে হবে দেখেন আমি আপনার মতো পরীক্ষা দিচ্ছি, আচ্ছা প্র্যাকটিক্যালও তো হয়, প্র্যাকটিক্যাল নিব। আচ্ছা, এটা আপাতত তাহলে স্কিপ করি, দেখি কোনটা হয়। পরবর্তীতে আরেকটু আগাইলে কনফিউশনে পড়ে গেলে আগায় যাবেন, তারপরে আপনি আনসারটা দিতে পারবেন। রিয়েল লাইফ, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই মিক্স উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল। কি আছে? ডিফারেন্ট টাইপস অফ পিপল, ডিফারেন্ট টাইপ আছে। সো এইটা চেঞ্জ হবে, ডিফারেন্ট টাইপ। কেন চেঞ্জ হবে এটা আমি বলে দিচ্ছি, এটা অ্যাডমিশনে পড়া। খেয়াল করে দেখেন, উই মিক্স উইথ ডিফারেন্ট
অফ পিপল, ডিফারেন্ট অফ পিপল। যদি আগে পরে প্লুরাল থাকে, কাইন্ড এবং টাইপ প্লুরাল হবে। যেমন কাইন্ডস অফ বুকস, যদি বুকস বলা থাকে কাইন্ডস হবে, যদি শুধু বুক বলা থাকে কাইন্ড অফ বুক, টাইপ অফ বুক। বুঝা গেছে? সো আগে পরে প্লুরাল থাকলে কাইন্ড অফ টাইপ এটা প্লুরাল হবে। এইটা যদি টাইপস না করেন, এটা যদি টাইপস না করেন, এবং এটা কয় নাম্বার হবে? সি নাম্বার। এটা যদি টাইপস না করেন আপনার 1 নাম্বার নাই, মানে 0.5 নাই। এটা যদি টাইপস না করেন আপনার 0.5 নাই। এইটাই ভেজাল, এইটাই ঝামেলা, সমস্যাটা এই জায়গায়। ফার্স্টে মনে হবে সহজ, বাট এইটাই সমস্যা। ওকে, দেন আসেন। And we learn their what? Institution, practical knowledge, complete reality experience, customs. আমরা তাদের কাস্টমস শিখি। আমরা তাদের কি শিখি ভাইয়া? কাস্টমস শিখি। ডিফারেন্ট টাইপস, অনেক মানুষ আছে, এবং উই লার্ন দেয়ার কাস্টমস, ম্যানার্স এন্ড আদার থিংস। ম্যানার্স এর সাথে কি যাবে ভাইয়া? কাস্টমস। আমরা তাদের রীতিনীতি শিখি, আমরা তাদের চাল চলন শিখি, আমরা ম্যানার্স শিখি, আমরা তাদের ম্যানার্স শিখি, এটা শিখি ওটা শিখি, এইটা বলছে। সো এটার আনসার ডি নাম্বার, কাস্টমস। তারপরে আসেন, দ্য ওয়ার্ল্ড ইজ এন, এটার আনসারটা দেন তো, এটার আনসারটা দেন, এটার আনসারটা দেন দেখি। দ্য ওয়ার্ল্ড ইজ, ই নাম্বারটার আনসার সবাই দেন, ই নাম্বারটার আনসার সবাই দেন, আমি একটু দেখতে চাই। দ্য ওয়ার্ল্ড ইজ, দেখি এখানে একটা সূক্ষ্ম ট্রিক্স আছে, এখানে একটা সূক্ষ্ম ট্রিক্স আছে, এই জিনিসটাকে ধরতে পারেন। ডি নাম্বার কাস্টমস, ফাল্গুন বলেছেন, মানসুরা রাজি আনসার দিয়েছেন আগে, হুজাইফা চৈতি আনসার দিয়েছেন, ভেরি গুড। টাইপস, রাকিব আনসার দিয়েছেন, মানসুরা রাজি আনসার দিয়েছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট ক্লাসটা শেয়ার করে দেন এবং এইটার আনসার দেন। আমি ওই জায়গায় আনসারটা সবার বেশি নিব যে জায়গায় আমার মনে হচ্ছে যে আপনারা হয়তোবা কনফিউশনে থাকতে পারেন। ওকে, ইনস্টিটিউশন, হুমা আহমেদ বলেছেন, আনিকা তাবাসসুম বলেছেন কাস্টমস, এটা আগেরটা। ওকে, সুরাইয়া রোশনি শিমু বলেছেন এক্সপেরিয়েন্স। ওকে, এই যে দেখেন, দ্য ওয়ার্ল্ড ইজ এন, আপনি এক্সপেরিয়েন্স বসাইতে পারেন, আমার আছে। ইয়েস, প্রথম কথা এখানে এন আছে, এন থাকা মানে আমার এমন একটা পরবর্তীতে শব্দ থাকবে যেটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ইনস্টিটিউশন আর হচ্ছে এক্সপেরিয়েন্স, আর কি আছে? না, নাই, এই দুইটাই। সো এই তো সহজ হয়ে গেল, জিনিসটা সহজ হয়ে গেল। ভাওয়েলের পরে আমার কি আসবে? আর্টিকেলের এন এর পরে আমার কি আসবে? ভাওয়েল যুক্ত শব্দ আসবে। সো আমি দিলাম কমপ্লিট ইনস্টিটিউশন অথবা এক্সপেরিয়েন্স। এখন কথা হচ্ছে আপনি এক্সপেরিয়েন্স রাখতে পারেন, অর্থ অনুযায়ী হয়তোবা হয়েও যাচ্ছে, বাট আপনি এখন এক্সপেরিয়েন্স বসাইলে একটু পর আগায় গেলে দেখবেন যে ইনস্টিটিউশন আর কোথাও বসাইতে পারতেছেন না। এই জন্য এখানে আমরা ইনস্টিটিউশন আনসার নিব, এটা আনসার হিসেবে মিনিংফুলি কারেক্ট হয়। বাট স্টিল যদি কনফিউজড হই, যদি না পারি, তাহলে আমি কি করব? এই দুটো আমি স্কিপ করব। আমি স্কিপ করে, অথবা সমস্যা না, আপনি লিখে ফেলছেন, পরবর্তীতে দেখলেন না আরে আগেরটা তো এরকম না, এটা এরকম হয়, আপনি কেটে সুন্দর করে জাস্ট এক লাইনে কেটে আবার পাশে লিখে দিতে পারবেন, এটা সমস্যা নেই। ওকে, সো ইনস্টিটিউশন রাখলাম, এটা আমরা। পৃথিবী হচ্ছে একটা ইনস্টিটিউশন, ই নাম্বার। সো ভেরি গুড, সুবর্ণা সাহা, হুজাইফা চৈতি, জে আর জিহাদ। জুম করবো একটু। ওকে, এটা 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 দেখা যাচ্ছে মেবি, বাকিরা একটু জানা, এটা দেখতে পারার কথা। ওকে, দেখতে পারার কথা, হ্যাঁ। আচ্ছা, ওটা জুম করার আপাতত তো এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ খেয়াল রাখবো। এইটা তো আসলে জুম করার এই মুহূর্তে অপশন আমাদের কাছে কম। ওকে, তারপরে আসেন, তারপরের কোশ্চেনটা, নলেজ রিসিভ। তারপরে কি বলছে? If we keep our eyes and ears open, we can learn a lot of things. আমরা অনেক জিনিস শিখতে পারি। We can learn a lot of things. তারপর কি বলছে? তারপর আসেন, the outside world gives us a wide scope of knowledge. Knowledge কোথায় আছে? Wide scope of knowledge. আমাদের বাইরের পৃথিবী আমাদেরকে একটা বিশাল সমুদ্র পরিমাণ একটা জ্ঞান দান করেন। ওকে, and নলেজ এন্ড এক্সপেরিয়েন্স, এই যে দেখেন এই জায়গায় একজন আগে এটাকে এক্সপেরিয়েন্স আগে ব্যবহার করতে বলছিলেন, বাট আসেন নলেজ এন্ড এক্সপেরিয়েন্স এই জিনিসটা পাশাপাশি একসাথে যায়, নলেজ এন্ড ইনস্টিটিউশন একসাথে যায় না। ওকে, এটাই হচ্ছে কথা। সো এটা কয় নাম্বার? এটা হচ্ছে এইচ নাম্বার হবে এক্সপেরিয়েন্স। তারপর এইচ আই, the things received at schools and colleges are but এটার আনসার দেখি কি অবস্থা, দেখি। আর বাট কোনো কিছুই না, আর বাট মানে কি? কোনো কিছুই না, জাস্ট অনলি। আর বাট মানে কি? অনলি। সো এইটার আনসার আমি নিতে পারি, the things received at schools and colleges are but a beginning. আই নাম্বার, একটা বিগিনিং।
আই নাম্বার, একটা শুরু, কিসের শুরু? আই নাম্বার, কিসের শুরু? বিগিনিং, কিসের শুরু? বিগিনিং অফ আওয়ার এডুকেশন। সো উই ক্যান হ্যাভ এডুকেশন আউটসাইড ক্লাসরুম থ্রু এক্সপিরিয়েন্স, যেটা বাকি আছে সেটাই। ওকে, এরপরে যেটা বাকি আছে সেটাই, ইয়েস, প্র্যাকটিক্যাল। সো এরপরে বাকি আছে আমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল। কি বলছে? উই ক্যান হ্যাভ প্র্যাকটিক্যাল এডুকেশন, যে নাম্বার প্র্যাকটিক্যাল এডুকেশন। আগে যদি প্র্যাকটিক্যাল বসায় ফেলতেন এই জায়গায় কিন্তু বসানো যাইতো না, এরকম করে একটু খেয়াল রাখতে হবে। ধরেন আপনার সাথে আমি পরীক্ষা দিচ্ছি, বসায় ফেলছি ভুল করে, আপনি কেটে আমি কেটে আবার অন্য জায়গায় এই জায়গায় প্র্যাকটিক্যাল নিয়ে আসতাম, কারণ এই জায়গায় প্র্যাকটিক্যালি বসবে। এবং যখন দেখবেন যে সব হয়ে গেছে, দুইটা বাকি আছে, ওই দুটাকে সাফল করে দিলে অর্থগুলা একটু মিলানোর চেষ্টা করলে ইজিলি হয়ে যায়। তিনটা বাকি আছে, অর্থগুলা জাস্ট একটু এদিক সেদিক করবেন, মিলে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এটা গেল আমাদের। তারপরে কোশ্চেনটা আমরা দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সবচেয়ে ভয়ঙ্কর কোশ্চেন যেটা আমাদের মনে হয়, হাই ভাইয়া ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ, এইটা আবার কিভাবে করা যায়? বাট বিশ্বাস করেন, উইথ ক্লুজ যতটা না প্যারা দেয় তার চেয়ে কম প্যারা দিবে হচ্ছে উইদাউট ক্লুজ। যদি আপনি হচ্ছে ঠিক মতো পড়াশোনাটা আপনি পড়াশোনাটা করতে পারেন। ওকে ওকে, এখন দেখা যাবে, একটু কাইন্ডলি এই জিনিসটা একটু মনোযোগ দেন, এই জায়গায় একটু হচ্ছে আপনি কাইন্ডলি মনোযোগ, হ্যাঁ এই যে, না এটা জুম করার আসলে এই মুহূর্তে অপশন নাই, আপনি এখন দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দেন। আমি বলি, আমার কথাটাও খেয়াল করেন। এখন মেবি দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অফ আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ, ওকে, কমন ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ, দেয়ার আর মেনি ড্যাশ, এরকম করে একবার প্যাসেজটা আবারও বলতেছি, প্যাসেজটা একবার পড়বেন, প্যাসেজটা একবার পড়বেন। প্যাসেজটা না পড়লে ভাইয়া ঝামেলা হয়ে যাবে, প্যাসেজটা না পড়লে ভাইয়া ঝামেলা হয়ে যাবে। কি বলছে, এটা কি নিয়ে? ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ কি নেসেসারি, ইজ রিকোয়ার্ড অথবা ইজ নেসেসারি। তাহলে এই নাম্বারটা আমরা কি নিতে পারি? এই নাম্বারটা আমরা নিতে পারি হচ্ছে নেসেসারি, এই নাম্বারটা আমরা নিতে পারি হচ্ছে নেসেসারি। তারপর দেয়ার আর মেনি ফর হুইচ ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য অফ বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ। দেয়ার আর মেনি, কি বলেন তো? দেয়ার আর মেনি নেশনস, দেয়ার আর মেনি reasons, there are many reasons, sorry, yes, there are many reasons for which English has achieved, there are many reasons, সেখানে অনেক কারণ আছে, অনেক রিজনস আছে, সেখানে অনেক রিজনস আছে, যেটা কারণে ইংরেজিকে আসলে কি করা হয়েছে? ইংরেজিকে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হয়েছে। এটার আনসার কি হতে পারে বলেন তো? এটার আনসার কি হতে পারে বলেন? এইটার আনসার কি হতে পারে? ইংরেজিকে কেন কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই মর্যাদা দেওয়া হয়েছে? মর্যাদা ইংরেজি কি? মর্যাদা ইংরেজি হচ্ছে রিকগনিশন, ডিগনিটি, দ্যাট প্লেস, অ্যাচিভ দ্য প্লেস অফ বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ, অ্যাচিভ দ্য প্লেস অফ বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ, অথবা অ্যাচিভ দ্য রিকগনিশন, স্বীকৃতি। আমরা কি বলতে পারি? স্বীকৃতি পেয়েছে, রিকগনিশন। এইভাবে করে আপনি আগে বাংলাটা খেয়াল করবেন। এইটা পুরোটা কিচ্ছু না, আপনার ভোকাবুলারি প্লাস হচ্ছে বাংলা। আপনি বাংলায় যে শব্দটা আপনার এখানে মিলতেছে সেই শব্দটা আপনি ইউজ করবেন। এইটাই উইদাউট ক্লুজের সবচেয়ে বড় ট্রিক্স। নাও ইংলিশ হ্যাজ দ্য ন্যাশনাল বর্ডার্স টু পিপল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজেস। ইংলিশ হ্যাজ ক্রসড বলতে পারি আমরা। নাও ইংলিশ হ্যাজ ক্রসড, এখন ইংরেজি ন্যাশনাল বর্ডার ছাড়িয়ে গেছে। ন্যাশনাল বর্ডার ইংরেজি কি করেছে? ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে যাওয়া ইংরেজি কি? ক্রসড। সো ডি নাম্বারটা আমরা কি নিতে পারি? ক্রসড। ডি নাম্বারটা আমরা কি নিতে পারি ভাইয়া? ক্রসড। ইংলিশ হ্যাজ ক্রসড। ডি নাম্বারটা ক্রস নিলাম। তারপর আসেন, টু রিচ পিপল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজেস, পৌঁছানোর জন্য। ইংরেজি আসলে ন্যাশনাল বর্ডার ছাড়িয়ে পৌঁছে গেছে, পৌঁছানোর জন্য। রিচ, ই নাম্বার আমরা নিতে পারি রিচ। টু রিচ পিপল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজেস, ওকে। এভাবে বাংলাটা জাস্ট খেয়াল করবেন। ইট ইজ নো লঙ্গার দ্য পজেশন অফ ব্রিটিশ অর আমেরিকান অর আদার নেটিভ স্পিকার্স। ইট ইজ নো লঙ্গার ইন দ্য পজেশন, এফ নাম্বার, ইন দ্য পজেশন। দেখি এটার আনসার কে দিতে পারছেন? ইট ইজ নো লঙ্গার ইন দ্য পজেশন, ইট ইজ নো লঙ্গার দা, ও সরি দা আছে, আমি দাটা খেয়াল করি নাই। দা থাকলে এখানে আবার ইন হবে না, দা থাকলে দা ইন পজিশন হবে না, দা এর জায়গায় আমরা তাহলে কি বসাইতে পারি? ইউনিক বসাইতে পারি।
আমরা কি বসাইতে পারি ভাইয়া? ইউনিক বসাইতে পারি। ইউনিক, ইউনিক। এইটা এখন আর কারো অনন্য দখল না, একক, অনলি পজিশন। ইট ইজ দ্য অনলি, ইট ইজ নো লঙ্গার দ্য অনলি পজিশন। অনলিও বলতে পারি, ইউনিক বলতে পারি, অনলি বলতে পারি, কোনো সমস্যা নেই। অনলি পজিশন, অনলি পজিশন, দ্য অনলি পজিশন মানে একচ্ছত্র আধিপত্য এটার উপরে আর কারো নাই। ইউনিক পজিশন এটার মধ্যে আর কারো নাই। ওকে, সো বাট আ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিলংস টু অল পিপল, বিলংস টু অল পিপল, সমস্ত লোক, সমস্ত লোকের কাছে এইটা এখন বিলং করে, বিলংস টু অল পিপল অথবা ওয়ার্ল্ডস পিপল, বিলংস টু অল পিপল অথবা ওয়ার্ল্ডস পিপল। জি নাম্বারটা আমরা কি বলতে পারি? অল পিপল, সমস্ত মানুষের কাছে এটা এখন পৌঁছে গেছে, এটা কারো একক আধিপত্যে নাই। দিস ফেনোমেনন হ্যাজ লেড টু আ ভ্যারাইটি অফ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দিস ফেনোমেনন হ্যাজ লেড টু, এটার আনসার কি হতে পারে বলেন তো? দেখা যাচ্ছে, আই হোপ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। This phenomenon, this phenomenon, this phenomenon has led to a variety of English around the world. Variety of English. এটা আসলে ইংরেজি কি নিয়ে গিয়েছে? একটা ভ্যারাইটি, একটা বৈচিত্র্য। কিরকম বৈচিত্র্য তৈরি করেছে? একটা বিস্ময়কর, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল বা বিওয়েল্ডারিং, বিওয়েল্ডারিং, ওয়ান্ডারফুল একটা বৈচিত্র্য তৈরি করেছে। ইংরেজির একটা বিস্ময়কর বৈচিত্র্য তৈরি করেছে। সো এইচ নাম্বার, এটা আমরা বলতে পারি ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল অর্থ অনুযায়ী, অথবা ওয়ান্ডারফুল এর সিনোনিম কি? বিওয়েল্ডারিং, বিওয়েল্ডারিং, হতবুদ্ধিকর, খুবই চমৎকার, খুবই বিস্ময়কর, বিওয়েল্ডারিং, বিওয়েল্ডারিং, বিওয়েল্ডারিং বানানো হচ্ছে BEWILDERING, বিওয়েল্ডারিং। এইভাবে করে বাংলাটা একটু খেয়াল করতে হবে। আবার আসেন বাংলাটা পড়ি। As more and more people speak English, যত বেশি মানুষ ইংরেজি চর্চা করে, more and more varieties have which are strongly by the pronunciation, grammar and idioms of the respective mother tongues. অর্থটা বোঝা যাচ্ছে, মানুষ যত বেশি ইংরেজি ব্যবহার করে তত বেশি ভ্যারাইটিস উৎপাদিত হয় বা তত বেশি ভ্যারাইটিস উদিত হয়। এই উদিত হওয়া ইংরেজি কি? এমার্জড, হ্যাভ এমার্জড। হ্যাভ এর পরে আমার কি দেয়া লাগে? ভার্বের থার্ড ফর্ম দেয়া লাগে। এগুলো গ্রামাটিক্যাল আলাপ, এই জিনিসগুলো একটু দেখতে হবে, এই জিনিসগুলো আমাদের একটু জানা থাকা লাগবে। আমি সি নাম্বারটা আপাতত মুছে ফেলি, সি নাম্বারটা আপাতত মুছে ফেলি। আই হোপ যে আপনারা খাতায় টুকি নিয়েছেন। এটা আছে আই নাম্বার, আই নাম্বারটা হবে হচ্ছে এমার্জড, এমার্জড, ভ্যারাইটিস হ্যাভ এমার্জড। একটা অনেক পরিমাণ বৈচিত্র্যে আমার হচ্ছে এই যে আমার যত বেশি মানুষ কথা বলে তত বেশি আসলে বৈচিত্র্য, তত বেশি ডাইভার্সিটি আসলে তৈরি হয়, তত বেশি ডাইভার্সিটি তৈরি হয়। এই জন্য আমার এটার আনসার হবে এমার্জড। তারপরে আসেন হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্সড, যেটা প্রভাবিত হয়। এই যে ইমার্জ, এই যে ইমার্জটা, এই যে ভ্যারাইটিসটা, এটা আসলে কি হয়? স্ট্রংলি এমার্জড, স্ট্রংলি ইনফ্লুয়েন্সড। আই যে নাম্বারটা আমরা বলতে পারি প্রভাবিত হয়। ইনফ্লুয়েন্সড, 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 ফ্লুয়েন্সড, influenced by the pronunciation, grammar and idioms of the respective mother tongues. আমাদের যে রেসপেক্টিভ নিজেদের যে আমাদের মাদার টাংস আছে, মানে জিনিসটা খুব সিম্পল। আমাদের ইংরেজি যত বেশি মানুষ বলে, আসলে সবার এক একজনের এক এক রকমের মাদার টাং, এক এক রকমের কথা বলার ধরন, প্রোনাউন্সিয়েশন এক এক রকম, যার কারণে ইংরেজিতেও এক ধরনের বৈচিত্র্য চলে এসেছে। ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, সাবকন্টিনেন্ট অ্যাকসেন্ট, এরকম নানান জিনিস আছে। ইংরেজির এই বৈচিত্র্যটা ইমার্জ হয়েছে শুধুমাত্র এই মানে ইংরেজির এত বেশি কথা বলার জন্য, এবং এইটাই প্রভাবিত করেছে। ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রনাউন্সিয়েশন, প্রভাবিত হয়েছে প্রনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড ইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস, এগুলো দিয়ে ইংরেজি প্রভাবিত হয়েছে। আশা করি এটা বোঝা গেছে। তারপরেরটায় আমরা যাব কোশ্চেন। তার মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, প্রশ্নগুলো নিচ্ছি। ইনফ্লুয়েন্সড, তারপরে আসেন এখন যারা আছেন এখানে, ধরেন যে আপনারা পেইড ভার্সনে এখনো সুযোগ আছে। আজকে আমাদের লাস্ট মানে আজকের সর্বশেষ 200 টাকার মধ্যে 199 টাকায় আপনারা এখনো চাইলে আমাদের এই পেইড বেচটা এনরোল করতে পারেন। যারা এখনো এনরোল করেন নাই, আপনাদের অনেক বন্ধু বান্ধব সবাই অ্যাড হয়ে গেছে, আপনি কেন দেরি করতেছেন? আপনি কেন এই যে সুযোগটা হাতছাড়া করবেন? এই সুযোগটা কেন আপনি হাতছাড়া করবেন? আপনার তো টেস্ট পেপার পড়া হয় না,
আপনি আপনি কিনছেন হয়তোবা, আপনি পড়তেছেন, হুট করে খেয়ে হারাই ফেলবেন, আপনার ওই পুশ আপটা থাকবে না, আপনার ওই মোটিভেশন মেকানিজমটা থাকবে না যেটা আমরা আপনাকে দিচ্ছি। সো এই যে মোটিভেশনটা, আপনি যে অলওয়েজ পড়ার মধ্যে থাকবেন, এটা এনশিওর করার জন্য আপনি চাইলে এই সামান্য টাকা আপনি নিজের কাছ থেকে খরচ করতে পারেন। ভাই আমি থাকলে আসলে মানে কবেই উড়াই ফেলতাম, এটা তো আসলে অলরেডি উড়াই ফেলছে, 100 টাকা 200 টাকা আমরা প্রতিদিন উড়াচ্ছি। বাট এই ভালো জায়গাগুলোতে আপনারা আসলে জিনিসটা আপনারা আসলে ইয়ে করতে পারেন না, এনশিওর করতে পারেন না, এটা করা লাগবে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, এটা করার মাধ্যমে আজকে আমরা ক্লাসটা শেষ করব। রিঅ্যারেঞ্জ ইজি, ইয়েস রিঅ্যারেঞ্জ ইজি উই নো, বাট দেখা যাক রিঅ্যারেঞ্জ করার জন্য আবারও আসি, ইংরেজি ভাই পড়তে হইলে আপনার পুরো কোশ্চেনটা বারবার পড়া লাগবে। একবার আপনি পুরো কোশ্চেনটা একবার পড়বেন, পুরো কোশ্চেনটা একবার পড়বেন, তবে রিঅ্যারেঞ্জে একটা জিনিস ধরতে পারাটা খুব ইজি, সেটা হচ্ছে যদি আমার কোশ্চেনে ওয়ান্স থাকে, যদি আমার কোশ্চেনে কোনো সাল দেয়া থাকে, যদি আমার কোশ্চেনে কোনো ধরেন যে পরিচয় দেয়া থাকে, কোনো ধরেন যে কারো কোনো জন্মসাল দেয়া আছে, কারো কোনো জন্ম বার্থ প্লেস দেয়া আছে, কারো কোনো বৈশিষ্ট্য দেয়া আছে, সেইটা সবার আগে হবে, সেইটা সবার আগে হবে। সো খেয়াল করে দেখেন, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। আপনি প্রত্যেকটা কোশ্চেন একবার পড়েন, খেয়াল করে দেখবেন হাজী মোহাম্মদ মহসিন নিয়ে আসলে গল্পটা বলা হয়েছে, এবং তিনি যে একটা কাইন্ড হার্টেড ম্যান ছিলেন এটাকে আপনি গল্পের শেষে বলবেন নাকি আপনি আসলে মানে কারো সম্পর্কে বলতেছেন, সবার আগে তো বলবেন যে আসলে মানুষটা অনেক ভালো ছিল, তারপর আসবেন কেন ভালো ছিল, এই কারণে কি করেছে। আপনি তো মানুষকে যখন স্টোরি শোনান সবার আগে পরিচয় দেন, সবার আগে আপনি যখন বলেন যে শাকচুন্নির গল্প শোনাবেন, আপনি শাকচুন্নি দেখতে কেমন, সে কেমন ছিল, এইটা বলবেন আগে। আপনি যদি মিথ্যাবাদীর রাখালের গল্প বলেন, মিথ্যাবাদীর রাখাল কই ছিল, কেন ছিল, কি করছে, এগুলো পরিচয় দিবেন, তার নিজের পরিচয়টা দিবেন। তাহলে এখানে যে পরিচয়টা আছে, এই আই নাম্বারটা আমার সবার আগে হবে, আই নাম্বারটা আমার সবার আগে হবে। ওকে, আই নাম্বারটা আমার সবার আগে হবে। আমরা জানি এটা আসলে বক্স করে করা লাগে, আগে এইভাবে একটা বক্স করবেন, রিঅ্যারেঞ্জ। অনেকে একটা কোশ্চেন করেন, ভাই শুধু বক্স করলে কি হবে, এইটা কইরেন না, শুধু বক্স কইরেন না। আপনি যেহেতু আপনার হাতে সময় আছে 2 3 4 5 6 7 8 9 10, ওকে, আপনার হাতে যেহেতু সময় আছে, আপনি প্লিজ শুধুমাত্র বক্স কইরেন না, আপনার পুরো সেন্টেন্সটা আপনি হচ্ছে সুন্দর করে প্যাসেজ আকারে পুরো 10টা সেন্টেন্স একটা স্টোরি আকারে লিখবেন, রিঅ্যারেঞ্জ করবেন। এইটাই হচ্ছে আপনার সাজেস্টেড ওয়ে। বাট অনেকে আসলে যদি লাস্ট দেখা গেছে যে আমি রিঅ্যারেঞ্জ কঠিন আসছে, আমি পারতেছি না, একদম লাস্টে আনসার করছেন আপনি, 5 মিনিট আছে, তখন হয়তো বা করতে পারেন, সেটাতে 1-2 মার্ক আপনার মানে মিনিমাম কাটা যাবে। ওকে, সো আই নাম্বার 1, হাজী মোহাম্মদ মহসিন এটা ছিলেন। তারপরে আসেন কি বলছে, কি বলছে, he woke up and caught hold. Okay, he was well known for his kindness. He took pity on the poor man. The box was full of gold and money. Haji Muhammad Mohsin took him at Habijabi. Haji Muhammad Mohsin, he donated the thief some money. একটা জিনিস খেয়াল করবেন, আপনার নাম রাজু, ঠিক আছে, আমি হুট করে বললাম যে এখানে সে এসেছে, কে এসেছে, এখানে রাজু এসেছে, এই রাজু কথাটা তো আগে বলা লাগবে। আপনার নাম রাজু, আপনি রাজু আমাদের এখানে এসেছেন, আমি কি একজনকে বলবো যে সে এসেছে, যদি সে আগে থেকে না জানে যে রাজুর আসার কথা। আপনি তো যেহেতু এটা আগে থেকে জানেন না, আমিও জানি না এই গল্পটা আসলে কিসের, আমি জানি না আপনি কাকে নিয়ে লিখতেছেন, এখানে কয়টা ক্যারেক্টার আছে, এখানে কয়জন মানুষ আছে, কার সাথে কার কথা হচ্ছে, কাউকে আমি আমিও চিনি না, আপনিও চিনেন না, গল্পটা আপনার জন্য নতুন, এইটা ধরে নিয়ে আগাইতে হবে। যদি আগাইতে চান, এখন আসেন, আপনি রাজু আমার কাছে নতুন, আপনার আমি নাম না বলে ডিরেক্ট বললাম সে এসেছে, কে এসেছে, প্রশ্ন থেকে যায় না। এই যে আগে পরিচয়টা না দেয়া, এইটাই ভুল। আগে আপনার সবার আগে পরিচয় দিতে হবে, আপনার যতগুলা ক্যারেক্টার আছে সবগুলা ক্যারেক্টারের পরিচয় দিতে হবে। এইখানে যায় যখন আমি পাইলাম টুক হিম, পাইলাম একটা হিম, কে হিম জানি না, তার মানে এটা আসবে না। তারপর আমরা পাইলাম হি হেল্প দ্য পুয়ার এন্ড হেল্পলেস পিপল উইথ ফুড এন্ড, এটা আপাতত রাখি। এই থিফ এন্টার্ড, এটাও রাখি। তারপর আসেন দা ম্যান সেড, দা ম্যান, কে দা ম্যান, জানি না। হি ডোনেটেড দা থিফ, কে দা থিফ, আপনি কি দা থিফকে পরিচয় না দিয়ে আগে দা থিফ না বলে ডিরেক্ট দা থিফকে কিছু মানি দিচ্ছেন, তারপরে দা থিফ এন্টার্ড হিজ বেডরুম, এটা কি হয়? এরকম হয় না।
তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, আতিফকে আগে আপনি পরিচয় দিবেন, ক্যারেক্টার গুলার ইন্ট্রোডাকশন আগে দিবেন। আতিফ আগে লিখলেন, তারপর আপনি লিখতে পারেন যে আতিফকে সে কি করেছে, কিছু বিজনেসের জন্য টাকা দিয়েছে, এটা করেছে ওটা করেছে। বাট তারও আগে কিছু ঘটনা ঘটতে পারে না? কি ঘটতে পারে? যে সে হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস। সে তো যেহেতু কাইন্ড হার্টেড ম্যান, হাজী মোহাম্মদ মুহসিন খুবই কাইন্ড হার্টেড ম্যান ছিল, খুবই দয়ালু মানুষ ছিল। তারপর আমি বলতে পারি না সে তার দয়ার কারণে, দয়ার শরীরের কারণে সে হি ওয়াজ ওয়েল নোন বলতে পারি। সো আমার এইটা যাবে হচ্ছে বি নাম্বারে। দুই নাম্বারে যাবে হচ্ছে এ। 2 নাম্বারে যাবে হচ্ছে এ। এইভাবে করে চিন্তা করা লাগবে ভাই, জিনিসটা এখন সহজ, বাট বিশ্বাস করেন 23 সালেই, আপনারা তো 23 সালে, ইয়াস 23 সালে ঢাকা কোশ্চেনটা খুব কঠিন ছিল। আপনি একটু চেক করে দেখবেন, এক একজন এক এক রকম উত্তর দিয়েছে। এবং 23 না 24 সালেই, গত বছরের কাহিনী। সো গত বছরের ঢাকা বোর্ডের কোশ্চেনটা একটু আমি পড়াবো, সমস্যা নাই। সো যখন আপনি কোশ্চেনটা করতে যাবেন, তখন দেখবেন যে আসলে না, ঝামেলা কিন্তু আছে, এক এক জায়গায় এক এক রকম। তারপর আসেন, সে কি করছে, সে হাজী মোহাম্মদ মহসিন হি হেল্প দ্য পুয়ার। এই যে আসেন, এই জিনিসটা আমি বললাম একটু রাখেন, পরবর্তীতে আলোচনা করি। এই দা পুয়ার, দা হেল্পলেস, এটা তো জাস্ট জেনারেল কথাবার্তা। সে কাইন্ড হার্টেড ছিল। তারপর কি করেছে, সে সবসময় মানুষদেরকে সাহায্য করতো, এটা এখনো তার বৈশিষ্ট্য। আমি এখনো বৈশিষ্ট্য পার্টে আছি, আমরা এখনো কোন পার্টে আছি, বৈশিষ্ট্য পার্টে আছি। তাহলে এই বৈশিষ্ট্যটাও আমরা আগে নিয়ে নিব। আমরা যেটা হয়ে গেছে সেটা আমরা দাগ দিয়ে দিই, এটা কোশ্চেনে করবেন, যেটা হয়ে গেছে সেটা আপনি দাগ দিয়ে দিবেন। আপনার জায়গা থাকলে আমি একটা দাগ দিতাম। এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক রিঅ্যারেঞ্জ করার জন্য। প্রশ্ন আসতে পারে, ভাইয়া প্রশ্নে কি দাগানো যাবে কিনা? এমন ভাবে দাগান যেন টিচার রাইগা না যায়। টিচারকে যদি জিজ্ঞেসই করে, তাহলে বলবেন যে স্যার আমি নিজেই করছি, আর কেউ আমাকে দেখায় না, আমি কারোটা দেখি নাই। বাট স্টিল মানে ভরা মজলিসে বলতেছি দাগায়েন, বাট তারপরও বলি যে খুব সাবধানতার সাথে দাগায়েন। একটু জাস্ট ফোটা দিয়ে রাখলেন যে আচ্ছা এটা শেষ হয়েছে। সো F নাম্বার। তারপরে গেল হচ্ছে F, তারপরে গেল হচ্ছে F 3 F। 4 নাম্বার কি আসতে পারে? গেল হি woke up, উঠছে, এটা কোন একটা পরের ঘটনা। হি টুক পিটি দা পুয়ার ম্যান, কে পুয়ার ম্যান, এটাও পরের ঘটনা। দা বক্স ওয়াজ ফুল অফ গোল্ড, আরে বক্স কোথা থেকে আসলো, কি সব আহলতে বলা, মানে মাথা ওলাই যাচ্ছে, এগুলো কি বাদ। ওকে, ধারাবাহিকতায় কি আসতেছে, এ থিফ এন্টার্ড হিজ বেডরুম ওয়ান নাইট, এক রাতে। আচ্ছা, তার বৈশিষ্ট্য গেল, এবার একটা গল্পের শুরু হচ্ছে। এক রাতে তার একটা থিফ তার বাসায় পৌঁছালো। এক রাতে তার বাসায় পৌঁছালো। তাহলে জি নাম্বারটা আমরা নিতে পারি। এক রাতে এক চোর তার বাসায় পৌঁছালো। চোর বাসায় পৌঁছানোর পর কিছু একটা হয়েছে। সেটা কি হয়েছে? হি woke up and caught hold of the thief, মানে সে উঠে গেছে, উঠে তারপর হচ্ছে চোরকে ধরে ফেলছে। এটা হয়েছে নাকি? দেখি তো অন্য কিছু হয় কিনা। হি টুক পিটি অন দ্য পুয়ার ম্যান, না এটা না। ওকে, দা বক্স ওয়াজ ফুল অফ গোল্ড এন্ড মানি, এটাও না। তারপরে হাজী মোহাম্মদ মুহসিন, এটা তো করলামই। হি ডোনেটেড দ্য থিফ সাম মানি টু স্টার্ট আ বিজনেস, এটা ওটা হাবিজাবি না, সবই বাদ। আমার রইল বাকি বি, মানে চোর ঢুকছে, সে সাথে সাথে চোরকে ধরেও ফেলছে। সে চোরকে কি করছে? ধরেও ফেলছে। তাহলে বি নাম্বারটা আমরা নিতে পারি 5-এ। 6 নাম্বার এবার কি আসবে? বি নাম্বার গেল। হি টুক পিটি দা বক্স ওয়াজ ফুল অফ গোল্ড, না এগুলাও না। এখন আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। দা ম্যান সেইড, চোর ধরা পড়ার পরে এইচ নাম্বার, দা ম্যান বলছে স্যার আমি খুব গরিব। আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস, আমার আসলে খাওয়ার কিচ্ছু নাই, আমার ঘরে আমার খাওয়ার কিচ্ছু নাই, এই জন্য আমি আসলে চুরি করতে আসছি। ওকে, ঠিক আছে। সো এই এইচ নাম্বারটা চোর ধরা পড়ার পরে সেই কথাটা বলছে, তাহলে আমি এটা নিতে পারি হচ্ছে এইচ নাম্বারে। 6 নাম্বারে আমরা এইচ নিতে পারি। 7 নাম্বারে কি হয়েছে? চোর ধরা পড়ার পরে যখন বললো যে কাইন্না দিছে যে স্যার আমি তো খাইতে পাইতেছি না, আমার অবস্থা খুব খারাপ, করুন, তখন সে কি করছে? এই যে এখন আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে, এখন বাকিগুলো তো হয়ে গেছে, এখন যেগুলো বাদ সেগুলো কি আমি সাজাবো সিরিয়াল ওয়াইজ। হি টুক পিটি অন দা পুয়ার ম্যান, সে কি করলো? গরিব মানুষের উপর তারাস খাইলো, মানে হচ্ছে সে আসলে খুব করুণ সুরে সে তাকাইলো। টুক পিটি, সে মর্মাহত হইল, গরিব মানুষটার দিকে মর্মাহত হইল, সে গরিব মানুষটার দিকে মর্মাহত হইল। এটা কয় নাম্বারে ছিল? টুকপিটি ছিল হচ্ছে আপনার আমাদের সি নাম্বারে। সি।
টুকপিটি ছিল হচ্ছে সি নাম্বারে 8 9 10 8 9 10 সরি এটা তো ই ছিল টুকপিটি কোথায় টুকপিটি কোথায় ওকে আচ্ছা আচ্ছা সি এই যে সি 7 নাম্বার সি ওকে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই 8 নাম্বারে আসেন এইবার আসেন হাজী মোহাম্মদ মুহসিন যখন হচ্ছে লোকটাকে দেখে কষ্ট পাইলো তখন সে কি করলো হি হেল্প দ্য পুয়ার হাজী মোহাম্মদ মুহসিন টুক হিম টু অ্যানাদার রুম সে তাকে আরেকটা রুমে নিয়ে গেল আরেকটা রুমে নিয়ে গিয়ে ওপেন দা বক্স একটা বক্স দিল একটা বাক্স দিল ওপেন দা বক্স একটা বাক্স খুললো এই বক্সটা পরিচয় ডি নাম্বারে দেয়া মানে ই নাম্বারে দেয়া আছে বক্সের পরিচয় ডি নাম্বারে কাহিনী বলা আছে বক্সের আগে পরিচয় দেওয়া আছে খেয়াল করে দেখেন ধারাবাহিকতা আপনি যদি না পারেন দেখেন টেকনিকটা বুঝেন আপনি পুরো গল্পটা পারতেছেন না আপনি জাস্ট দুইটা করে সাজাবেন দুইটা সেন্টেন্স সাজাবেন কিভাবে আপনি একটু দেখেন ই নাম্বারে বলছে যে অন্য একটা রুমে নিয়ে গিয়ে একটা বক্স খুললো এই বক্সটা একটা স্বর্ণ মুদ্রায় ফুল ছিল ওয়াজ ফুল অফ গোল্ড এন্ড মানি স্বর্ণ এবং টাকায় ভরা ছিল এই বক্সটা তাহলে একটু খেয়াল করে দেখেন এই দুইটার সিকোয়েন্স কি হবে আগে আসবে যে সে রুমে গেছে বক্স খুলে দিছে দ্বিতীয় কথাটা আসবে যে এই বক্সটায় অনেক টাকা পয়সা ছিল এইভাবে করে দুইটা করে সাজাবেন দুইটা করে যখন করবেন তখন দেখবেন যে গল্প ইজি রিয়েন যখন কঠিন আসবে তখন দুইটা বাক্য নেবেন সাজানোর জন্য সব বাদ আলাদা আলাদা করে 5টা ভাগ করবেন 5টা ভাগে দুইটা করে বাক্য নেবেন তাইলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে টেকনিক গুলা দেখেন আমি লিখতেছি না জাস্ট আমার কথাগুলো খেয়াল করেন সো তারপরে ই নাম্বার তারপরে আসলে হচ্ছে 8 এ ই নাম্বার তারপর কি হয়েছে যে নাম্বার হি ডোনেটেড দ্য থিফ সাম মানি টু স্টার্ট আ বিজনেস এটা তারপরে আবার বাকি কি আছে দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড এটা না বাকি কি আছে বাকি তো থাকার কথা না ডি দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড এটা কি ডি নিছি আমরা ও আচ্ছা ওইটাই তো নেই যেটা আমি মাত্র বুঝাইলাম ডি নাম্বারটাই তো আমরা নেই নাই সো 9 আসবে ডি 8 এ ই 9 ডি দুইটা আমার হয়ে গেছে জোড়া এটা হয়ে গেছে আপনি জোড়ায় কাজ করেন দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাবে এভাবে জোড়ায় কাজ করবেন তাইলে ইজি হয়ে যাবে লাস্টে বাকি রইল কি 10 এ আমার বাকি রইল ইজি একটাই বাকি রইল যে নাম্বার একটাই বাকি রইল যে তখন তো আমার এটা আসলে না বললেও হয় যে নাম্বার এই হচ্ছে কাহিনী এইভাবে করে ভাইয়া আপনার আনসার করা লাগবে সো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো জানাইতে পারেন ইনফরমেটিভ অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আমরা প্রতিদিন 4টা করে ক্লাস থাকবে হ্যাঁ সাজেশন দিব আমরা কোনো সমস্যা নেই ও আচ্ছা একজন সাজেশন দিয়ে দেখে সব উত্তর দিয়ে দিছে আমি তো বলছি আমি এটা আগেই ধরছি যে হ্যাঁ আপনারা যদিও ব্রিলিয়ান্ট বাট আপনারা অনেকে এই কাজটা করবেন সমস্যা নাই পেইড ব্যাচে যখন আপনাদের সামনে পাবো মানে অফলাইনে থাকলে তো বন চট্টনা দিতাম এখন তো আপনাদের আসলে পেইড ব্যাচে দেখা যাবে ওটা সমস্যা নেই ওকে রিয়ান ভুইয়া বলেছেন ভালো তারপর হচ্ছে হ্যাঁ আগের কমেন্টসে আসতেছে ফাল্গুন বলেছে খুব ভালো লাগছে ভাইয়া যাদের এরকম ভালো লাগছে তারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন এবং যারা এখনো ভর্তি হন নাই আজকেও সুযোগ আছে মানে রাত 12টার মধ্যে চাইলে আপনি 200 টাকায় এই কোর্সটা এনরোল করতে পারেন আমরা আজকে ওপেন রেখেছি জাস্ট আপনাদের আসলে হয় না যে একটু মানে সবাই মিলে আমরা উদযাপন করতেছি সেলিব্রেট করতেছি এত বড় একটা জিনিস যে এই যে দেখো আমরা কি পাইছি তোমরা পাও নাই বুঝছো মানে আমরা সবাই মিলে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে বলতেছি সবাই মিলে আমরা কি করছি যে দেখালাম এই যে দেখো আমরা 800 জন 1000 জন আমরা তোমাদের থেকে আলাদা দেখো আমরা কি ক্লাস করবো আমরা গাজী ভাইয়ের ক্লাস করবো আমরা এইভাবে ইংরেজি পড়বো আমরা এইভাবে রিটেন শিখবো আমরা এইভাবে আনসার করে শিখবো সো এইভাবে করে আমরা ইনশাল্লাহ নেটওয়ার্ক ইস্যু আমরা ইনশাল্লাহ জুমে ক্লাস করব নেক্সট ক্লাস থেকে রেকর্ড থাকবে জুম থাকবে আজকে তো নেটওয়ার্ক ইস্যু এটা মানে আজকে ইস্যু ছিল কালকের ইস্যু থাকবে না আফিফা বলেছে ক্লাস ভালো ছিল ভাইয়া অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ একজন মাত্র জিজ্ঞেস করছে কেমন আছেন বিদায় দিতে আসছেন ভালো আছি ওকে সো
এই ছিল ক্লাস। আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ। প্রতিদিন ক্লাস আছে আপনাদের জন্য। আমার ইংরেজি ক্লাসের রুটিন অলরেডি আপনি পেয়ে গেছেন। ক্লাস রুটিনটা আপনি আবার চেক করবেন ইনশাল্লাহ। কোনো কিছু না হলে আমি শনিবার আবার ক্লাস নিব এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কন্টিনিউয়াসলি চালাবো আমরা। ফার্স্ট পেপারের নেক্সট ক্লাস আবার নেক্সট উইকে হবে। প্রথম 3টা ক্লাস আমরা মেমোরাইজিং পার্ট শেষ করার পর আবারও বলি আমরা তারপরে রিটেন ক্লাসে যাব। রিটেন কিভাবে সলভ করা লাগে, আমি কিভাবে আপনার জায়গায় থাকলে রিটেন লিখতাম, এগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমাদের এই জার্নিটা খুব স্মুথ হবে। আজকে শুরু হইলো ইনশাল্লাহ। ক্লাস 10টা শেষ হওয়ার পরে আপনি অবশ্যই বলবেন যে না, আমি ইংরেজিতে আমার আলহামদুলিল্লাহ আমি বেস্ট একটা জিনিস পাইছি। এটা আপনি অবশ্যই বলে যাইতে বাধ্য, এতটুকু আমার গ্যারান্টি আমি দিলাম। এবং জুমে দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও। যারা এখনো এনরোল করেন নাই তারা নিরাশ হবেন না, সুযোগ আছে এবং সবসময় সুযোগ থাকবে। বাট আজকেই লাস্ট 200 টাকার মধ্যে। আর হচ্ছে আপনাদের জন্য 20 মিনিট করে আমরা আসবো আপনাদের হাজিরা নিতে। কে কে ক্লাস করতেছেন না করতেছেন হোমওয়ার্ক দিয়ে যাব, একটা ডিটেল মানে ছোটখাটো একটা আলোচনা করে যাব প্রতি ক্লাসেই। সো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো কাজ করেন, সবাই সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।